আমি ওদের কমেন্ট পড়তেছি আর হাসতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা আশা করি শোনা যাচ্ছে, তাই না? তো তোমরা অনেকদিন পরে হয়তোবা তোমরা হয়তোবা আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, তোমরা অনেকদিন পরে হয়তোবা তোমরা রাকিব ভাইয়ের ক্লাস পাচ্ছ, তাই না? মানে অনেকদিন পরে রাকিবের সাথে দেখা হয়েছে। লাস্ট একদিন আসছিল, কিন্তু ওইভাবে ক্লাসে ঢোকার সুযোগ হয়নি। তো আজকে তোমাদের মোটামুটি 3টা চ্যাপ্টার একদম ভালো মতো তোমাদের রাকিব ভাইয়া কমপ্লিট করাই দিবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে রক্ত সঞ্চালন, জিন তত্ত্ব ও বিবর্তন এবং চলন অঙ্গ চালনা। এখন এই 3টা চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আছে কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে আসা, সেই প্রশ্নগুলাই তোমাদেরকে সলভ করাবে এবং সেগুলোর ব্যাখ্যা সুন্দরভাবে তোমাদেরকে বলবে এবং সেগুলো খুব সুন্দর করে নোট ডাউন করবা। এই ক্লাসগুলা খুবই অল্প সময়ের মধ্যে তোমাকে অনেকগুলা চ্যাপ্টার যেন কভার করতে পারো, এই জন্য এই ক্লাসগুলা নেওয়া। তাই সবাই একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, আর একটু দ্রুত তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে একটু সবাই দেখতে পারবে এবং সবাই ক্লাসে চলে আসবে, তাহলে তোমার ভাইয়াও ক্লাসটা শুরু করতে পারবে, ঠিক আছে? তো ভাইয়ের সাথে ক্লাস করো এবং ইনশাআল্লাহ তোমাদের জন্য মোটামুটি সবকিছু তো গোছানো হচ্ছে। তার চেয়ে বড় বিষয় হলো যে তোমরা হয়তো অফলাইন এক্সাম যেটা আমরা যে ঘোষণা দিচ্ছিলাম যে আমি হব কৃষিবিদ, এই এক্সামের প্রত্যেকটা সেন্টার তোমাদেরকে হয়তোবা কম বেশি তোমরা আস্তে আস্তে পেয়ে যাচ্ছ। তো ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে আশা করি সবগুলো সেন্টার পেয়ে যাবা। তো দ্রুত তোমরা সকল পড়াশোনাগুলো সবগুলো তাড়াতাড়ি গুছানো শুরু করো। আজকে 3টা চ্যাপ্টার ক্লাসের মধ্যে 1 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তোমার ভাই মোটামুটি সব শেষ করাই দিবে, তাই না রাকিব? শুরু করতে হবে। একজনের কমেন্ট পেয়ে আমি হাসতেছি আজকে ওদের, যে আরাফাত ভাই আজকে রাকিব ভাইয়ের সাথে পরিচয় করাই দিবে। রায়ান কমেন্ট করছে কি আমি নাকি শুকায় গেছি। আমার মতো নাদুস নুদুস একটা মানুষ শুকায় গেলে কেমনে লাগে বলো? এই আমারে আবার কোন ভাবি মারলো? আমার কোনো ভাবি টাবি নাই, কেউ মারার মতো নাই, ঠিক আছে? চলো আজকে শুরু করে দেই। আচ্ছা, অনেকদিন পর যেহেতু সবার সাথে দেখা, আশা করি সবার প্রস্তুতি ভালো আছে। তো সবার সামনে যেহেতু 25শে অক্টোবর হচ্ছে তোমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা, তো প্রথমে আমি বলে নিই যে তোমরা কিভাবে কি করবা। যেহেতু আমি এতদিন তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর ছিলাম, তো বায়োলজি নিয়ে কিন্তু আমার সবচেয়ে বেশি, আর বায়োলজি কৃষিগুচ্ছে সবচেয়ে বেশি মার্কস থাকে, প্রায় 30 মার্কস থাকবে হচ্ছে বায়োলজি থেকে। তো আমার কিন্তু তোমাদের কাছ থেকে এক্সপেকটেশন থাকবে যে এরকম যে কেউ যেন 27 বা 28-এর নিচে না পায়, ঠিক আছে? তো তোমরা আশা করি সবার প্রিপারেশন ভালো, সবাই আরো গুছিয়ে নিতেছো প্রিপারেশন। শেষ সময় যে কাজগুলো করবা, তো তোমরা এতদিন যে পড়ালেখাটা করছো, যে যে টপিকে তোমাদের সমস্যা ছিল, এই টপিকগুলো আলাদা করে তোমাদের আমি মার্ক করে রাখতে বলছিলাম, যে এইগুলো খাতায় আলাদা নোট করে রাখবা বা আলাদা মার্ক করে রাখবা। এবং সেই সাথে প্রতিদিন কি করবা, যে অংশটুকু পড়বা সেই অংশের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা। বিগত বছরের প্রশ্নগুলো দেখার পরে যদি কোনো টপিক থেকে সমস্যা থাকে বা যেটা তোমার পড়ার বাইরে বা যেটা তুমি বুঝতে পারতেছো না, সেটা আমাদের ডিসকাশন গ্রুপে আমি দিতে বলতাম। তো ওইখানে দিলে দেখা যায় যে অন্য কোনো স্টুডেন্ট যদি জানে, তাহলে ওরা কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেয় যে না এটা এরকম হবে আনসার বা এরকম। আর যদি কোনোটাই বেশি সমস্যা থাকে তাহলে কিন্তু দেখা যায় যে আমরা রেসপন্স করি, ঠিক আছে? তো তোমাদের যেটা উচিত এখন শেষ সময়ে বেশি বেশি প্রশ্ন ব্যাংক সলভ করা, এবং প্রশ্ন ব্যাংক দেখে বিগত বছরের প্রশ্ন, মানে বিগত বছরে যে জায়গাগুলো থেকে আসছে, যে টপিক থেকে আসছে, ওই টপিকটা একদম ক্লিয়ার করে ফেলা। এটা আমি আগেও বলছি বারবার, এখনো বলতেছি, আর বারবার তোমরা কি করবা, প্রশ্ন ব্যাংকের গুরুত্ব খুব বেশি। সো প্রশ্ন ব্যাংক সলভ কেউ বাদ রাখো না, ঠিক আছে? প্রশ্ন ব্যাংক সলভটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো চলো আমরা শুরু করে দিই ক্লাস। আচ্ছা, কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? এটা কে বলতে পারবা? কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? দেখি কে আগে উত্তর দিতে পারে। যে আগে উত্তর দিবা সে ভর্তি পরীক্ষার দিন যারা বাকৃবিতে সিট পড়বে, যদি এরকম কেউ থাকে তাহলে সে আমার পক্ষ থেকে চকলেট পাবা একটা। পূর্ণতা ইসলাম, পূর্ণতা আগে আনসার দিচ্ছে, শাহিনা আগে আনসার দিচ্ছে, সাজ্জাদ ডি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখি অনেকেই আনসার দিতেছে। ডি ডি, রয় চিন্ময়, তাসফিয়া জান্নাত ডি, ঠিক আছে। তাহলে তোমাদের আনসারটা আমি নিলাম, ঠিক আছে? হ্যাঁ, এটার আনসার হবে ডি, অর্থাৎ কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? এটা হচ্ছে লিম্ফোসাইট হচ্ছে তোমাদের অ্যান্টিবডি তৈরি করে থাকে। ইউসিনোফিল কি করে? অ্যালার্জিক অ্যান্টিবডি ও কৃমির লার্ভা ধ্বংস করে দেয়। তো বেসোফিল হিস্টামিন ও হেপারিন ক্ষরণ করে। এছাড়া তোমার এই যে নিউট্রোফিলের যে কার্যকারিতা আছে, নিউট্রোফিল কি করবে? তোমার সচরাচর রক্তে ঘোরাফেরা করবে, এবং রক্তের ভিতরে যদি কোনো অ্যান্টিজেন প্রবেশ করে বা কোনো প্যাথোজেন বা মাইক্রোঅর্গানিজম বা ব্যাকটেরিয়া বা প্যাথোজেন, যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য হার্মফুল, এগুলো যদি রক্তে কোনোটা প্রবেশ করে তাহলে সেটাকে কে ধ্বংস করবে? সেটাকে ধ্বংস করবে হচ্ছে
নিউট্রোফিল, ঠিক আছে। আবার নিউট্রোফিল এই কাজটা করবে আর কি। তো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি তোমাদের বারবার বলছি যে যখন তোমরা পড়বা কোনটা কি কাজ করে এটাও মাথায় রাখবা। যেমন এই যে তুমি এইটা দেখো, এটা কোন টপিক থেকে প্রশ্ন আসছে, এই টপিকটা আসছে রক্তকণিকা। রক্তকণিকার যে কাজগুলো আছে ওই কাজের মধ্যে গেলে তুমি বেসোফিলের কাজও দেখবা, ইউসিনোফিলের কাজও দেখবা, নিউট্রোফিলের কাজগুলোও দেখবা, আবার এই লিম্ফোসাইটের কাজগুলোও তুমি দেখবা। তো এইগুলা যখন সবগুলা যখন একসাথে দেখবা বইয়ের মধ্যে এই টপিক খুললে, তখন ওই সম্পূর্ণ টপিকটা তুমি পড়ে ফেলবা। ওই সম্পূর্ণ টপিকটা পড়ে ফেললে দেখবা যে কোনো একটা প্রশ্ন আসছে যে কোন রক্তকণিকা অ্যালার্জিক অ্যান্টিবডি ও কৃমির লার্ভা ধ্বংস করে। প্রশ্নটা কিন্তু এরকম হতে পারে, তখন কিন্তু আনসার হয়ে যেত ইউসিনোফিল। তো টপিকটা কিন্তু সেম, জাস্ট প্রশ্নটা আলাদা। অর্থাৎ ওই টপিকে গেলে তুমি বিভিন্ন ধরনের প্রশ্ন পাবা, বিভিন্ন প্রশ্ন ওই টপিক থেকে হইতে পারে, হুবহু ওই প্রশ্নটা না হলেও ওই টপিক থেকে প্রশ্ন হইতে পারে। এর জন্য আমি বলি যে প্রশ্ন ব্যাংক দেখা তুমি সলভ করবা। প্রশ্ন ব্যাংক সলভ করার পরে যে প্রশ্নটা আসছে বিগত বছরগুলোতে, ওই প্রশ্ন যে টপিক থেকে আসছে ওই টপিকটা সম্পূর্ণ শেষ করে ফেলবা। ঠিক আছে, আশা করি পারবা এইগুলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা পরের প্রশ্নে চলো আমরা চলে যাই। আচ্ছা, মানব দেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়ে থাকে? বলো তো, এটা কে বলতে পারবা? কোনটি মানব দেহের পেসমেকার? এটা এগ্রিগুচ্ছ 2020-21 চলে আসছিল। অর্থাৎ আমি আর তোমার মানে নাদুস নুদুস আরাফাত ভাই যেবার পরীক্ষা দেই ওইবার কিন্তু এই প্রশ্নটা চলে আসছে এগ্রিগুচ্ছতে। ঠিক আছে, তো মানব দেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়ে থাকে? তুমি তো আমার এলাকার লোক, তো তোমার আমি চকলেট কেন দিব? শাহরিয়ার অন্তিক, বরং আনসার দাও, দ্রুত আনসার দাও তোমরা দেখি। আচ্ছা, অনেকে অলরেডি আনসার করছে। হ্যাঁ, এটার আনসার হবে কোনটা? সাইনোঅ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, এই সাইনোঅ্যাট্রিয়াল নোডকে কি বলা হয়ে থাকে? মানব দেহের হৃদযন্ত্রের পেসমেকার বলা হয়ে থাকে। আচ্ছা, সেই সাথে কারণ এই সাইনোঅ্যাট্রিয়াল নোডটাই কি করে? আমাদের হৃদযন্ত্রটা যে আছে, হৃদপিণ্ডের যে স্পন্দনটা শুরু হয়, এই হৃদপিণ্ডের স্পন্দনটা কে শুরু করে? বা মানে এটার জন্য যে তোমার সিগন্যালটা লাগবে, সেই সিগন্যালটা কে প্রেরণ করে? এই সাইনোঅ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, এই জন্য এটাকে কি বলা হয়? হৃদপিণ্ডের পেসমেকার বলা হয়ে থাকে। এই জিনিসটা মাথায় রাখবা। না, রাকিবুল ইসলাম শাওন, তোমারটা ভুল হয়েছে। তুমি বলছো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, না এটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড না, এটা সাইনোঅ্যাট্রিয়াল নোড হবে। ঠিক আছে। আর আরেকটা কথা, তোমরা যখন হৃদপিণ্ড পড়বা, হৃদপিণ্ডের যে কপাটিকা গুলো আছে কোনটার মাঝখানে, মানে কোন তোমার কোথায় কোথায় কপাটিকা গুলোর অবস্থানের একটা ছক আছে, এই ছকটা পড়ে ফেলবা। সেই সাথে রক্ত তঞ্চনকাল এবং রক্ত ক্ষরণকাল, এই দুইটা জিনিসের মধ্যে সময় কতটুকু লাগে, তঞ্চনকালে কতটুকু লাগে, ক্ষরণকালে কতটুকু লাগে, এই জিনিসগুলো তোমাদের পড়ে ফেলতে হবে। ক্লিয়ার ভাইয়ারা? তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা দেখো, স্তন্যপায়ীর নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? স্তন্যপায়ীর নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? অপশন আছে নিউরন, লোহিত রক্তকণিকা, পেশি কোষ, শ্বেত রক্তকণিকা। কোনটা কে বলতে পারবে? বলো দেখি কে বলতে পারে। কে বলতে পারে? দ্রুত বলো, আনসার দাও দ্রুত। স্তন্যপায়ীর নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি? আরে আমি 2 নাম্বারটা না, প্রথমটাই যেহেতু প্রশ্ন করছি তোমরা প্রথমটারই উত্তর দাও। দেখো এটা হচ্ছে কোনটা? লোহিত কণিকা। ঠিক আছে, এটা হবে তোমাদের আনসার। অর্থাৎ স্তন্যপায়ী নিউক্লিয়াস বিহীন কোষ হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা। ভাইয়ারা দেখো, বায়োলজি থেকে খুবই সহজ প্রশ্ন আসে, কিন্তু তোমাদের জাস্ট একটু করতে হবে। সহজ প্রশ্ন কিন্তু তোমাদের ভুল করা যাবে না। সহজ প্রশ্ন ভুল করলে তোমাদের লস। ঠিক আছে, সহজ প্রশ্ন তোমাদের ভুল করা যাবে না, এটা হচ্ছে কথা। আচ্ছা, অর্পিতা ভৌমিক পৃথা, ওর নাম পড়তে বলছে। অর্পিতা ভৌমিক পৃথা, বিশাল নাম। তো ও পড়তে বলছে যে নামটা পড়েন, মানে ওর নাম পড়তে বলছে আর কি। তো ও আনসার করছে বি, লোহিত রক্তকণিকা। ঠিক আছে,
শাহরিয়ার অন্তিক, আরসিবি, আয়রা ঐশী, সাইনোয়াট্রিয়াল নোট। এই যে পরের প্রশ্নটা দেখো, হৃৎপিণ্ডের পেসমেকার কোনটা? ন্যাচারাল পেসমেকার যেটা, ওইটাই হচ্ছে হৃৎপিণ্ডের পেসমেকার। এটা কোনটা? এটা আনসার করছে সাইনোয়াট্রিয়াল নোট। ঠিক আছে, এইটা দেখো, এই যে অলরেডি সিবাসুতে আসছে 18-19-এ, আবার তোমরা দেখলা এগ্রি গুচ্ছতে আসছে কত? 20-21 সেশনে, অর্থাৎ প্রশ্ন কিন্তু রিপিট হয়ে গেছে। জাস্ট রিপিটের জায়গায় কি লিখছে? একটা লিখছে হৃদযন্ত্রের পেসমেকার, আরেকটা বলছে মানব দেহের ন্যাচারাল পেসমেকার, বাট আনসার কিন্তু সেম। ঠিক আছে, আনসারটা কোনটা হবে? সাইনোঅ্যাট্রিয়াল নোড। এটাই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো আশা করি কারো সমস্যা নাই। আচ্ছা, তোমাদের সবার নামই পড়তে হবে। পূর্ণতা ইসলাম, এমএসটি মাহমুদা ইসলাম, আল্লাহ এত বড় বড় নাম। আচ্ছা, মানুষের তোমার কি জানি, মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? দেখি এটা কে বলতে পারে। শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? হ্যাঁ, আয়রা ঐশী। আচ্ছা, 600:1 বলতেছ অনেকে, বাট এটা 600 জায়গায় তুমি 700 ধরো, কারণ এটা যে সালে প্রশ্ন আসছে 14-15 সেশনে বাউতে আসছে। আবার দেখো সিলেট এগ্রিকালচার, সরি, শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে যে আসছে, এই শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 18-19 সেশনে আসছে। সো এই প্রশ্ন রিপিট হইতেই পারে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। তো ওই সময়কার বই যে ছিল, সেই সময় মানুষের লোহিত রক্তকণিকা ও শ্বেতকণিকার মধ্যে পার্থক্য ছিল প্রায় 700 গুণের মতো, যার জন্য 700 ব্যবহার করা হয়েছে। বাট বর্তমান বইয়ে যেহেতু 600 আছে, তাহলে প্রশ্নটা 600 অনুসারেই হবে। ঠিক আছে, বাট এই টাইপের প্রশ্নগুলো বারবার আসে। হ্যাঁ, এখন দেখি কে এটার আনসার করতে পারে। এটার আনসার, আচ্ছা, শামিমা রহমান। এই দেখি, যারা শুরুতে ভুল করছো তাদেরটা আমি পরে নিব না কিন্তু আনসার। ঠিক আছে, সাইম সরকার ফাহিম, তোমার মায়ের দেওয়া উচিত। এ কেমনে করে আনসার হয়? আমি বারবার বলছি যে এই প্রশ্নের সিলি মিস্টেক যেন না হয়, এই জিনিসগুলো তোমরা বারবার খেয়াল করবা। এগুলো আমি বারবার বলে দিছি তোমাদের। তারপরে যদি বায়োলজিতে এত ভুল করে, তাহলে মায়ের দেওয়া উচিত। ঠিক আছে, মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকা, অর্থাৎ ডাব্লিউবিসি ও ইস টু আরবিসি। আমি কিন্তু বলি নাই যে আরবিসি ইস টু ডাব্লিউবিসি। আরবিসি টু ডাব্লিউবিসি হচ্ছে তোমাদের কত? আরবিসি আর ডাব্লিউবিসি এই দুইটার অনুপাত হচ্ছে তোমাদের 600:1 হবে। আর যদি বলি ডাব্লিউবিসি আরবিসি, এটা হবে 1:600। অনেকে শিওর দাগায় আসবা, কিন্তু শিওর দাগায় আসলে দেখবা যে ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো আনসার কোনটা হবে? আনসার ওই অনুসারে হবে, তোমার ডি নাম্বার আনসার হবে, অর্থাৎ 1:700 না দিয়ে এখানে আমরা দিই 1:600। পার্থক্য কিন্তু এইটুকু আনসার দেখে অনেকে দাগায় দিবে। এই যে দেখো, এইটাই কিন্তু ট্রিক্স অ্যাডমিশন টেস্টের। কি করছে? শুরুতেই এই যে এই প্রশ্নটা দিয়ে দিছে, যেহেতু শুরুতে দিয়ে দিছে, এটা অনেকেই চোখ বন্ধ করে, যেহেতু লোহিত ও শ্বেতকণিকা, মানে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত চাইছে, তার মানে এটা আনসার হবে কত? 700:1। এটা ভাইবা দাগায় দিয়ে আসবে, শুরুতে দেখা যে দাগাবা সে ধরা খেয়ে যাবা। তার কি দাগাইতে হবে? 1:700, অর্থাৎ তোমাদের নতুন বই অনুসারে 1:600। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। প্রশ্নটা ভালোভাবে পড়বা, প্রশ্নে কি চাইছে তোমাদের এটা চাওয়া, ওইটা দেখা তারপরে তোমরা আনসারটা করবা। ঠিক আছে, মানুষের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? মানুষের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল অনেকেই দিছে আনসার, অলরেডি দিয়ে দিছে। কে যেন দিছে দেখলাম, রয় চিন্ময়, সাকিবুল আলম সানি। জিএসটিতে না, অ্যাডমিশন টেস্টেই ভাই এইরকম ভুল আনসার বা কনফিউজিং আনসার একে দিয়ে রাখবে, বুঝতে পারছো? অনেক সময় তুমি দেখবাই না যে তোমার এককের মধ্যে চেঞ্জ করে দেয়, তোমার মান ঠিক রাখে বাট এককের মধ্যে চেঞ্জ করে দেয়। তুমি তো জাস্ট মানটা বের করছো, মান বের করে তুমি দাগায় আসছো, দাগায় আসার পর দেখবা যে তুমি এককে ভুল করে আসছো, যে মানের পর যে একক আছে, যেমন এই যে 100 মিটার পার সেকেন্ড, তোমার আনসারে কি দিবে? 100 মিটার পার সেকেন্ডের জায়গায় প্রথম আনসারেই থাকবে 100 কিলোমিটার পার সেকেন্ড বা 100 মিটার পার আওয়ার, মানে 100 মিটার পার আওয়ার বা 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইরকম আনসার, মানে এইরকম এককের মধ্যে চেঞ্জ করে দেয়, ভুলটাই শুরুতে দেয়। এটাই হচ্ছে অ্যাডমিশন টেস্টের নিয়ম। ঠিক আছে,
হ্যাঁ ডেন্টালে 80 ছিল, এটা বুঝতে পারিছি। মানুষের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। আচ্ছা এই কেউ দুষ্টামি করবে না, কেউ দেখবা না। হৃৎপিণ্ডের প্রাচীর কি ধরনের পেশি দিয়ে গঠিত? অনৈচ্ছিক, ঐচ্ছিক, ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, আবরণী কলা। কি দ্বারা গঠিত কে বলতে পারে? হ্যাঁ অলরেডি আনসার করে দিছে অনেকে। সেটা কি? অনৈচ্ছিক পেশি। ক্লিয়ার? অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। হ্যাঁ এই যে আয়রা ঐশী আনসার করছে, শিয়াব দিন শরণ, নাফিজা ইসলাম, আদ্রিতা সরকার, পূর্ণতা, তারপর শাহিনা পারভিন, তারপর সাদিয়া ইসলাম। আচ্ছা পূর্ণতা কয়টা? ও একজনই দুইটা আনসার করছে, দুইবার আনসার করছে। শাখাওয়াত ভাই অলরেডি বলছে, বিগ ফ্যান ভাই, মানে আমার এক সিনিয়র ভাই আছেন আর কি, শাখাওয়াত ভাই, ভাই হচ্ছে আনসার করছে আর কি। ভবিষ্যৎ বাকরিবিদ টিচার আমার মানে সিনিয়র এক ভাই আছে, শাখাওয়াত ভাই উনি। আচ্ছা দেখো, বসা অবস্থায় প্রাপ্তবয়স্ক মানুষের স্পন্দন চাপ কত? এটা কেউ বলতে পারবা? বসা অবস্থায় প্রাপ্তবয়স্ক মানুষের স্পন্দন চাপ কত? এইটা সাউথে আসছে 17-18-তে, বাট এই টাইপের প্রশ্ন এখন না আসার চান্স বেশি, বাট তারপরেও যদি আসে তাহলে প্রশ্ন থেকে মানে প্রশ্ন ব্যাংক থেকে আসবে। দেখি এটার আনসার কে বলতে পারে, কারণ এটা সেই পারবে যে বেশি প্রশ্ন ব্যাংক সলভ করছে। এই একজনে আমি দেখছি একজন চুরি করতেছো, তুমি আনসার করছো সি, কইরা নিয়ে আবার ডিলিট করে দিছো, এটা কিন্তু হবে না, এটা হবে না। শিয়াব দিন শরণ বলতেছে ডি, আসলে কি তাই? ডি তো হবে না, শরণ। জুতো বলো, জুতো। হ্যাঁ অনেকে আনসার করছে অলরেডি। এটা কি? তোমার বি দ্বারা গঠিত, ঠিক আছে। এই সরি বি বলতেছি, 30 থেকে 40 মিলিমিটার পারদ-চাপ। এই জিনিসটা মাথায় রাখবা। বসা অবস্থায় প্রাপ্তবয়স্ক মানুষের স্পন্দন চাপ কত? কোনটা? আচ্ছা সবাই বি বলছে তাই বি হবে এইরকম না, একটু তোমাদের কোশ্চেন ব্যাংকটা একটু সলভ করতে হবে। এটা বর্তমান বইয়ে ওইভাবে দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। এটা 12তে 16-17তে আসছে, আর এটা যশোর গভর্নমেন্ট ভেটেরিনারি কলেজ, অর্থাৎ যশোর সরকারি যে ভেটেরিনারি কলেজটা আছে ওইখানে আসছিল। আচ্ছা মানবদেহের হৃৎপিণ্ডের বহিরাবরণকে কি বলা হয়? মানবদেহের হৃৎপিণ্ডের বহিরাবরণকে কি বলা হয়ে থাকে? মানবদেহের হৃৎপিণ্ডের বহিরাবরণকে কি বলা হয় বলো তো? হ্যাঁ সবাই আনসার দিতেছে। সাইম সরকার, ফাহিম, শাহরিয়ার অন্তিক, সাদিয়া ইসলাম 2বার দিছে আনসার, শাহিনা পারভিন, সাদিয়া ইসলাম আবার দিছে আনসার, আহমেদ ইউসুফ। যশোর না, ও হ্যাঁ যশোর না, ঝিনাইদহ, মনে থাকে না এত, বুঝছো। আবার দিছে আনসার এক একজন, আদ্রিতা সরকার, জারিন তাসনিম, হ্যাঁ শামিমা রহমান, সবাই দিছে পেরিকার্ডিয়াম, ঠিক আছে। মানবদেহের হৃৎপিণ্ডের বহিরাবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম। এই জিনিসটা মাথায় রাখবা। এরপরে হৃৎপিণ্ডের অংশ যখন পড়বা সেখানে মায়োকার্ডিয়াম জিনিসটাও আছে, ওইটা পড়বা। তারপরে ফুসফুসের যে আবরণ, প্লিউরাল পর্দা, এই জিনিসটা পড়বা। এই জিনিসগুলো একটু পড়বা। হ্যাঁ প্রাণীর লোহিত রক্তকণিকা পানিতে ডুবালে কি হয়ে যায়? আচ্ছা দেখি কে কি আনসার করে, আগেই বলবো না আমি আনসার। আচ্ছা তোমরা কি এই জিনিসটা বুঝো তোমরা যে কেন সংকুচিত হয় বা কেন মানে সরি কেন সংকুচিত হয় বা কেন স্ফীত হয়ে যায়, বা কোথায় নিলে স্ফীত হবে বা কোথায় নিলে সংকুচিত হবে, এই জিনিসটা কি বুঝো? সবাই কি মুখস্থ করছো কিনা সেটা বলো আগে একটু।
ভাইয়া একটু জুম করেন প্লিজ। আর একটু জুম করলে তো আমার আমার মাথার জন্য তোমরা প্রশ্নই দেখতে পারবা না, দেখবা। আয়রা ঐশী দিছে সি 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 সি, সাদিয়া আফরিন সি, ইব্রাহিম খলিল মল্লিক সি। আমরাও বলবো না, দেখি তো ভাইয়া আপনি পড়েন নাকি। পিথা সাহা, ও আমি পড়ি না তার মানে, তাই না? এইটা আমি ফিজিওলজিতে ভালোভাবে পড়ছি এই জিনিসটা। এটা আনসার হবে সি, স্ফীত হয়ে ফেটে যায়। এর কারণ আছে, ধরো এর কারণ হচ্ছে তোমার অসমোটিক যে প্রেসারটা থাকে না, অবিশ্রবণিক যে প্রেসারটা, এইটার কারণে। এইগুলার আবার বিভিন্নভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে হাইপোটনিক আর একটা হচ্ছে হাইপারটনিক। এই হাইপোটনিক হাইপারটনিকের প্রেসার আমি না যাই, আমি মানে এটা আরো উপরে স্টাডি, উপরের লেভেলের পড়া, যেটা আমি ফিজিওলজিতে পড়ছি ভার্সিটি ফার্স্ট ইয়ারে। তো এখন তো আমি থার্ড ইয়ারে, তখন ফার্স্ট ইয়ারে যখন উঠছিলাম তখন পড়ছি। ধরো এই যে এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা। আবার কেউ বললো না যে জীবনে প্রথম এরকম লোহিত রক্তকণিকা দেখছি, ওইগুলা ই করো না। দেখো এই লোহিত রক্তকণিকার ভিতরে যে থাকে প্লাজমাটা থাকে এই দিক দিয়ে, এই প্লাজমাটার ঘনত্ব অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। এখন তুমি একটা দ্রবণের মধ্যে নিছো, এই দ্রবণ ভর্তি পানি। এখন এই দ্রবণ ভর্তি যদি পানি থাকে তাহলে কি হবে বলতো? এখানে অবিশ্রবণ ঘটবে, অবিশ্রবণ ঘটবে। অবিশ্রবণ প্রক্রিয়া কি করবে? লোহিত রক্তকণিকার ভিতরে যেহেতু ঘনত্ব বেশি, এই যে এইখানে একটা প্লাজমা আছে, প্লাজমার ঘনত্ব পানির চাইতে বেশি। আর পানির কাজ কি? যেখানে অবিশ্রবণের ফলে কি হয় বলতো? অবিশ্রবণের ফলে পানি কি করতেছে, যেখানে পানির পরিমাণ কম আর যেখানে পানির পরিমাণ বেশি, বেশি জায়গা থেকে পানি কম, যেখানে পানির পরিমাণ কম সেই দিকে যাইতেছে। তো পানি কি করতে থাকবে? এইটা ভেদ কইরা এটার ভিতরে ঢুকতে চাইবে। এটার ভিতরে ঢুকতে ঢুকতে তারপরে এটা একসময় ফেটে যাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা। কানিতা আইনিন নাম বাপ, ও ইব্রাহিম খলিল মানিক, আমি বলতেছি ইব্রাহিম খলিল মল্লিক, সরি। আচ্ছা দেখো, আর যদি বাই এনি চান্স তোমাদের বললো যে এই একটা লোহিত রক্তকণিকাকে তুমি কোনো একটা লবণের দ্রবণে নিয়ে গেছো, তাহলে কি হবে বলতো? তাহলে এটা সংকুচিত হয়ে যাবে। কারণ লবণের দ্রবণ না, সরি লবণের দ্রবণ বলতেছি না, মানে ধরো লবণের দ্রবণ, অর্থাৎ যে দ্রবণের মধ্যে পানি আছে, লবণের দ্রবণের মধ্যে নিয়ে গেলে এটা স্ফীত হয়ে যাবে। লবণের দ্রবণ এটার ভিতরে নিলে স্ফীত হয়ে যাবে, কারণ লবণের দ্রবণ, এটা যদি লবণের দ্রবণ হয়ে থাকে, এই দ্রবণের মধ্যে কি আছে? পানির পরিমাণ বেশি আছে, আর প্লাজমার মধ্যে পানির পরিমাণ কম আছে। এই জিনিসটাই মাথায় রাখবা। ফলে কি হবে? অবিশ্রবণের ফলে এইখানে পানি প্রবেশ করবে। আর অবিশ্রবণ আর ব্যাপনের মধ্যে অনেকে পার্থক্য বুঝো না, তাই না ভাইয়ারা? ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ব্যাপিত হওয়া বা ছড়িয়ে যাওয়া, যেটা সেটা হচ্ছে আমাদের ব্যাপন। আর অবিশ্রবণটা যেটা আছে, অবিশ্রবণ এক প্রকারের ব্যাপন। কার ব্যাপন? পানির ব্যাপন। কারণ দেখো এইখানে পানির পরিমাণ বেশি, অর্থাৎ আর এইটার ভিতরে পানির পরিমাণ কি আছে, মানে পানির ঘনত্ব কম, অর্থাৎ পানির ঘনত্ব এটাই বেশি, এখানে কম, যার জন্য এটার ভিতরে চলে যাবে। আর যদি এইটারে তুমি শুধু লবণের ভিতরে নিয়ে যাও, এই যে এটারে শুধু লবণের ভিতরে যদি নিয়ে যাও, মানে যে লবণের মধ্যে কোনো পানি থাকবে না, একদম সলিড লবণ, সেই লবণের মধ্যে যদি তুমি নিয়ে যাও, তাহলে দেখবা এটা সংকুচিত হবে। এটা সংকুচিত হইতে হইতে একদম চুপসে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। এই তোমরা ক্লিয়ার ব্যাপারটা? কারো সমস্যা আছে থাকলে বলো। কারো সমস্যা আছে ভাইরা? এই তো পিঙ্কি মনি মজুমদার, এই যে দেখো, যারা আসলে পড়ালেখা করে এরা হুট করে মানে ই করে না, এরা একদম জায়গা মতো আনসার দেয়। সবার আগে বলছে ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। ওকে, যেহেতু ক্লিয়ার, আয়রা ঐশী বলতেছে যে সে ক্লিয়ার না। কেন ক্লিয়ার না ওইটা পরেই করবা তুমি, যে পরে ভিডিওটা আরেকবার দেখো, দেখলে বুঝতে পারবা। তো এটা স্ফীত হয় কখন আর সংকুচিত হয় কখন, এই জিনিসটা মাথায় রাখবা। যখন কোনো পানির দ্রবণে রাখা হবে, যে পানির দ্রবণ মানে
পানির দমনে রাখা হলে বা কোনো দ্রবণের মধ্যে রাখা হলে তখন কি করবে, অবিস্রবণ প্রক্রিয়াটা স্ফীত হবে। আর লবণের মধ্যে রাখলে, শুধু লবণের মধ্যে, পানির যে কোনো দ্রবণ হতে পারে, সেটা লবণ দিয়ে তুমি তৈরি করতে পারো বা চিনি দিয়ে শরবত তৈরি করতে পারো, সেই দ্রবণের মধ্যে রাখলেও এটা কি হবে, স্ফীত হবে। আর এটা শুধু সলিড লবণ বা সলিড চিনির মধ্যে রাখলে এটা সংকুচিত হয়ে যাবে। এইটাই হচ্ছে যে পড়া, ঠিক আছে। প্লিউমেরিয়া, আমি তো বলছি নাম মারিয়া, এখন দেখি প্লিউমেরিয়া। আবার এই প্রশ্নটাই আসছে, দেখো ওই একই বছর, তখন কিন্তু তোমাদের ভাইয়ারা, মানে তখন কিন্তু ভাইয়ারা তোমাদের এরকম হইতো যে প্রশ্নগুলো মানে বিভিন্ন ভার্সিটি আলাদা আলাদা এক্সাম নিত, যার জন্য এরকম দেখা গেছে যে এক ভার্সিটি বাউ পরীক্ষা নিছে, সেম প্রশ্ন থেকে রিপিট হয়েছে। অথবা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিছে, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে গেছো, যা দেখছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই 2-3টা প্রশ্ন হুবহু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। এরকম হয়েছে, কিন্তু এরকম হয়েছে, এর কারণ হচ্ছে যে তোমার ওই একই টাইমে পরীক্ষা হয়েছে, স্যাররা যখন প্রশ্ন করছে ওদের প্রশ্ন তো অ্যানালাইসিস করছে, ঠিক আছে, এরকম হয়। তো এটা মাথায় রাখবা। এই যে দেখো এই প্রশ্নটাই ছিল, আবার আসছে 30 থেকে 40 মিলিমিটার পারদচাপ বসা অবস্থায় প্রাপ্তবয়স্ক মানুষের স্পন্দন চাপ কত, 30 থেকে 40 মিলিমিটার পারদচাপ। নিম্নের কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় আরবিসিতে নিউক্লিয়াস থাকে? আরেকজনে দেখো বলছে কি, অ্যানিমেলিয়া। আচ্ছা, এটা হচ্ছে উট, ঠিক আছে। বাট বর্তমানে এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, যে ধরো ইউনিভার্সিটির বিভিন্ন টিচার আছে না, ওনারা গবেষণা করে যে উটেরটা আসলে লোহিত রক্তকণিকা ওইরকম না, মানে নিউক্লিয়াসটা থাকে যে ব্যাপারটা ওইরকম না, বরং ওইটার মধ্যে যে প্লাজমা আছে বা বিভিন্ন ঝামেলা, মানে ওইটার মধ্যে বিভিন্ন কি হয়েছে দানা আছে, ওই দানাগুলারে জাস্ট নিউক্লিয়াসের মতো মনে হয়। বাট তারপরেও যেহেতু বই অনুসারে আছে, এটা উট হবে আনসার, ঠিক আছে। যদি আসে প্রশ্নে আসে তাহলে উট হবে। এই কারো নাম নিয়ে মজা করতে নাই, এগুলা কি কমেন্ট করো তোমরা? হ্যাঁ, ইব্রাহিম খলিল মানিক রে কালা মানিক বলছে আবার আরেকজনে। হ্যাঁ রে কাহিনী। মানবদের হৃৎপিণ্ডের বহিরাবরণকে কি বলা হয়? ওই ঘুরে ফিরে এক টাইপেরই প্রশ্ন আসে, দেখো পেরিকার্ডিয়াম, এটা একটু আগে তোমাদের পড়ানো হয়েছে, ঠিক আছে। আর যদি বলে আসতে পারে ডায়াফ্রামের অবস্থানটা কোথায় বলো তো? বক্ষপিঞ্জর ও উদর গহ্বরের মাঝখানে অবস্থিত। বক্ষপিঞ্জর এবং উদর গহ্বরের মাঝখানে হচ্ছে ডায়াফ্রামের অবস্থান। এই জিনিস এই প্রশ্নটা আগে আসতো, এখন আসে না এগুলা, কারণ আগের অপশন গুলা দেখলেই মাথা ঘুরাইতো যে এগুলোর অবস্থান কোথায়, বিভিন্নই আসতো, বড় বড় অপশন আসতো, তখন ওই জিনিসগুলো খুব পেইন লাগতো, বুঝছো। এখন তো বড় বড় অপশন আসে না, এখন ছোট, এই যে এক কথায় আনসার ডায়াফ্রাম পেরিকার্ডিয়াম, অর্থাৎ তোমার এটাই আসবে, পেরিকার্ডিয়াম হবে আনসার। ক্লিয়ার? আচ্ছা, রক্তের কোন কণিকার রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? কোন কণিকার উপর? শ্বেত, লোহিত, অনুচক্রিকা, কোনটি নয়। একদম সহজ প্রশ্ন, এইগুলাই দেখবা যা আসছে, বুঝছো। অ্যাডমিশনে এই জিনিসগুলা থেকে আসে, রক্ত থেকে আসলে ঘুরে ফিরে এই একই টাইপের প্রশ্ন। নাফিজা এ, পূর্ণতা এ, শাহিনা এ, সিফাত তাসনিম এ, পিঙ্কি মনি মজুমদার এ, মোহাম্মদ ইশাদ উল ইসলাম এ। আচ্ছা ঠিক আছে, এটা আনসার এই হবে, শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। আর তোমাদের আরেকটা প্রশ্ন আছে, নাজমিন নাজু সাদিয়া ইসলাম এ, ড্যানিয়েল দাদা এ, ঠিক আছে। সার্বজনীন আচ্ছা ড্যানিয়েল দাদা আবার কি? সার্বজনীন গৃহীতব্য বা গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কি? কে বলতে পারবে এটা? সার্বজনীন গৃহীত বা সার্বজনীন গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কি বলো, কে বলতে পারো বলো দেখি। সার্বজনীন গ্রহণযোগ্য রক্তের গ্রুপ হচ্ছে তোমার ও গ্রুপ, ঠিক আছে। এইটাই মাথায় রাখবা, এই যে এইটাই আসতে পারে। এটা দেখো আর ইউতে আসছে, আবু আবার কোনটা? আবু নয়, এটা বাউ হবে, বি এ ইউ,
এটা কত 12 থেকে 13 সেশন আসছে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। ও আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবেশে সহযোগিতা করে কোন কপাটিকা? সেমিলুনার কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা, তারপরে এওয়ার্টা, বাম পালমোনারি ধমনী। কোনটা বলো? মানুষের হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবেশ করতে সাহায্য করে কোন কপাটিকা? হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবেশে সহযোগিতা করে কোন কপাটিকা? দ্রুত। ও আচ্ছা, দাঁড়াও, এটা কি বলছি? সার্বজনীন গৃহীতব্য বা গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কি? সার্বজনীন গ্রহিতা, ঠিক আছে? সার্বজনীন গ্রহিতা হচ্ছে এটা ও হচ্ছে সার্বজনীন দাতা, এবি হচ্ছে সার্বজনীন গ্রহিতা, এবি হচ্ছে সার্বজনীন গ্রহিতা, ঠিক আছে? আর ও হচ্ছে সার্বজনীন দাতা, এই জিনিসটা মাথায় রাখবা। এবি হচ্ছে সার্বজনীন গ্রহিতা আর ও হচ্ছে দাতা। একটু মিস্টেক হয়ে গেছে, এটা এবি হবে আনসার, ঠিক আছে? এবি হবে। এবি হচ্ছে সার্বজনীন গৃহীতব্য। আরো যদি মানে ডিটেলসে বলে তাহলে হবে এবি পজিটিভ। এবি পজিটিভ হচ্ছে সার্বজনীন দাতা, মানে তোমার গ্রহিতা, আর ও নেগেটিভ হচ্ছে সার্বজনীন দাতা, যদি আরো স্পেসিফিক্যালি বলে আর কি। এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন বাজে, করো না কেউ। সরি, সার্বজনীন গ্রহিতা। হুম, হ্যাঁ রে, ফোন অফ হয়ে গেছে। আচ্ছা 1 মিনিট, আমি একটু আসতেছি, ফোনটা চার্জ দিয়ে আসতেছি, ফোন অফ হয়ে গেছে তো আমার। আচ্ছা সরি, একটু ফোনে মানে একদম হুট করে ফোন অফ হয়ে গেছে, তো কিছু করার ছিল না আসলে।
আচ্ছা, অনেকে বুঝতেছি না কি প্রশ্ন করতেছে যে সার্বজনীন ঘৃতব্য বা গ্রহণযোগ্য রক্তের গ্রুপের নাম কি। সার্বজনীন গ্রহণযোগ্য রক্তের গ্রুপ হচ্ছে এবি প্লাস বা এবি পজিটিভ, আর সার্বজনীন দাতা হচ্ছে তোমার ও নেগেটিভ। এখানে দেখি আনসার কোনটা দেওয়া আছে, আনসার ডি দেওয়া আছে, বাট অনেকে মনে হয় শুরুতে এই ডিটা দেখছিলাম, এটা আসলে ভুল আনসার দেওয়া আছে। ঠিক আছে, এটা ভুল আনসার। আনসার হবে তোমার সর্বজনীন গ্রহিতা বা গ্রহণযোগ্য। এই প্রশ্নের পেজটা দেখি আগে। সরি, আচ্ছা এটা দাতা গ্রহিতা। ঠিক আছে, সার্বজনীন গ্রহিতা হচ্ছে এবি পজিটিভ, সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ। প্রশ্ন একটু পেস দিছে, একটুই হয়েছে আর কি। আমার আসলে ঘুম হয় নাই, তো এক্সাম চলতেছে, আমার নিজেরই এক্সাম চলে, তো ঘুম হয় নাই, যার জন্য একটুই হয়েছে। সার্বজনীন গ্রহণযোগ্য রক্ত, গ্রহণযোগ্য কোনটা? যে রক্তটা সবাই গ্রহণ করতে পারবে। কোন রক্তটা সবাই গ্রহণ করতে পারবে বলো তো? কোন রক্তটা সবাই গ্রহণ করতে পারবে? অবশ্যই ও গ্রুপের রক্তটা সবাই গ্রহণ করতে পারবে। ঠিক আছে, ও গ্রুপের রক্তটা কি করতে পারবে? সবাই গ্রহণ করতে পারবে, কারণ ও গ্রুপ হচ্ছে সার্বজনীন দাতা, যার জন্য ও গ্রুপের রক্ত, ও নেগেটিভ গ্রুপের রক্ত বা ও গ্রুপের রক্ত তোমার কি করতে পারবে? সবার জন্য এটা গ্রহণযোগ্য, কারণ ও সবাইকেই দিতে পারে। সার্বজনীন যেহেতু দাতা, তাই ও কি করতে পারে? সবাইকেই রক্ত দিতে পারে, আর সবাই তাই কি করতে পারে? ও নেগেটিভের রক্ত বা ও ব্লাড গ্রুপের রক্তটা কি করতে পারে? গ্রহণ করতে পারে। তার মানে সার্বজনীন গ্রহণযোগ্য রক্ত, অর্থাৎ যে রক্তটা গ্রহণ করার মতো যোগ্য, অর্থাৎ সার্বজনীন যে রক্ত, মানে সবাই যে রক্তটা গ্রহণ করতে পারে, সেটা কি? সেটা হচ্ছে ও ব্লাড গ্রুপ বা ও নেগেটিভ ব্লাড গ্রুপ, কারণ ইনি হচ্ছে সার্বজনীন দাতা। আশা করি প্রশ্নের মার পেজটা তোমরা বুঝতে পারছো, আমার খেয়াল করা হয়েছিল না? আশা করি ক্লিয়ার সবাই, ক্লিয়ার সবাই ভাইরা? আচ্ছা, আমার ভুল হয়েছে, ঠিক আছে। আমি মানে তোমরা ও বলছিলা যারা, তাদের কাছে আমি মাপ চাইতেছি, তাদের আনসারটা আমি ভুল প্রমাণ করার জন্য। ক্লিয়ার সবাই? হ্যাঁ, সবাই নিতে পারবে ও ব্লাড গ্রুপ, এই জন্য এটা সার্বজনীন গ্রহণযোগ্য, কারণ ও কি করতে পারে? সবাইকে দিতে পারে। ঠিক আছে, ও সবাইকে দিতে পারে, আর যার জন্য সবাই কি করতে পারে? ও এরটা গ্রহণ করতে পারে, এই জন্য সার্বজনীন গ্রহণযোগ্য, অর্থাৎ যে রক্তটা সবাই গ্রহণ কর, যে রক্তটা সবার গ্রহণ করার জন্য যোগ্য, সেটাই হচ্ছে সার্বজনীন গ্রহণযোগ্য। এটা ও ব্লাড গ্রুপ। ঠিক আছে, আর সার্বজনীন গ্রহিতা, অর্থাৎ এই সার্বজনীন গ্রহিতা হচ্ছে এবি, অর্থাৎ যে সবার রক্ত গ্রহণ করতে পারে। এবি কি করতে পারে? সবার রক্ত গ্রহণ করতে পারে। ঠিক আছে, সবার রক্ত, ও এর গ্রহণ করবে, বিটা গ্রহণ করবে, এরটা গ্রহণ করবে। এবি হচ্ছে সার্বজনীন গ্রহিতা, অর্থাৎ সবারটা গ্রহণ করতে পারে, বাট সার্বজনীন গ্রহণযোগ্য রক্ত হচ্ছে ও, কারণ ও সবাইকে দিতে পারে। ঠিক আছে, এইটাই। আশা করি ক্লিয়ার। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবেশে সাহায্য করে কোন কপাটিকা? দেখি এটা কে বলতে পারে? এটার আনসার দাও সবাই, এটা আনসার দাও। আমি ক্যামেরার পিছনে দাঁড়ায় তোমাদের আনসার দেখতেছি, দেখি বলো। এই আনসার দাও সবাই। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবেশে সহযোগিতা করে কোন কপাটিকা? একটা আছে সেমিলুনার কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা, অ্যাওয়ার্টা, বাম পালমোনারি ধমনী। আচ্ছা, এটা আনসার দেখো, কপাটিকা আছে যেহেতু, এটা তো একটা ধমনী গেল, বাম পালমোনারি ধমনী। ঠিক আছে, বাম পালমোনারি ধমনী। আচ্ছা, আর এটা কি? অ্যাওয়ার্টা। এই যে অ্যাওয়ার্টাটা যে আছে, অ্যাওয়ার্টা হচ্ছে মহাধমনী, যেটা শরীরের বিভিন্ন অংশে, মানে অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যে ধমনীর মাধ্যমে রক্তটা বের হয়ে যায়, ওইটা হচ্ছে অ্যাওয়ার্টা বা সিস্টেমিক অ্যাওয়ার্টা বলি যেটাকে আমরা। তো এই দুটার হিসাব আগেই বাদ, এটাও বাদ, এটাও বাদ, তাহলে বাকি রইল কোনটা? কপাটিকা। এই যে সেমিলুনার কপাটিকা, সেমিলুনার হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা কোথায় আছে? অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে তোমার এই যে অ্যাওয়ার্টা আর তোমার হচ্ছে বাম ভেন্ট্রিকল যে আছে, বাম ভেন্ট্রিকল ও অ্যাওয়ার্টার সংযোগ স্থানে।
বাম পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কখনো বামে হয় না, বামে যেটা আছে পালমোনারি মানে হচ্ছে তোমার ফুসফুস, এটা তো জানো, তোমাদের পড়াইছিলাম। পালমোনারি হচ্ছে মেডিকেল টার্মের ফুসফুস, মানে মেডিকেল টার্মে ফুসফুসকে বলা হয় হচ্ছে পালমোনারি। পালমোনারি ধমনীটা অলওয়েজ ডান ইয়েতে আছে, তোমার কি বলে ডান ভেন্ট্রিকল থেকে বের হইয়া যেটা ফুসফুসে প্রবেশ করে, ওইটা হচ্ছে তোমার পালমোনারি ধমনী। এখন এটার আনসার তাহলে কি হবে? এটার আনসার হবে হচ্ছে তোমার বাইকাসপিড কপাটিকা। সেমিলুনার কপাটিকাটা থাকে তোমার হচ্ছে বাম ভেন্ট্রিকল ও অ্যাওয়ার্টার সংযোগস্থলে। কোথায়? এই বাম ভেন্ট্রিকল ও অ্যাওয়ার্টার সংযোগস্থলে থাকে হচ্ছে সেমিলুনার কপাটিকা। আর বাইকাসপিড কপাটিকা থাকে হচ্ছে তোমার অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের মাঝখানে থাকে হচ্ছে বাইকাসপিড কপাটিকা, আরেকটা থাকে ট্রাইকাসপিড কপাটিকা। তো এরাই মূলত হৃৎপিণ্ডের ভিতরে মানুষের রক্ত চলাচলে সহযোগিতা করে থাকে। দেখা যায় যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত প্রবেশ করছে, প্রবেশ করার পরে পরবর্তীতে রক্ত যেন পুনরায় অ্যাট্রিয়ামে ফেরত যেতে না পারে, সেই জন্য কি করছে এই বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা থাকে। তার মানে কোনটা হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবেশের সহযোগিতা করে কোন কপাটিকা? এটা আনসার হবে বাইকাসপিড কপাটিকা। ক্লিয়ার সবাই ভাইরা? হাই রে, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করতে পারো রে ভাই। আচ্ছা নেক্সট ইয়েতে যাই, প্রশ্নে যাই, চলো। হার্ট অ্যাটাকের অপর নাম কি বলো? হার্ট অ্যাটাকের অপর নাম কি? মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, হার্ট ফেইলিউর, অ্যানজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কোনটা? কে বলতে পারবা দেখি, বলো। নুসরাত ইমরোজ তিশা একজন আনসার করছে। হ্যাঁ, তারপরে জ্যোতিময় সরকার, সেও আনসার করছে। তারপরে সারাফাত আঞ্জুম তিশা দিয়ে সব নাম ভরপুর। যাই হোক, হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে তোমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই জিনিসটা মাথায় রাখবা, হার্ট অ্যাটাকের অপর নাম কোনটা? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তোমাদের বলছি যে হৃৎপিণ্ডে যে বিভিন্ন রোগজনিত যে তোমার একটা আছে, অংশটুকু যে আছে হৃৎপিণ্ডের কোন অংশে কোন রোগটা হয়ে থাকে, বা হৃৎপিণ্ডের অংশে আছে, আবার ফুসফুসের অধ্যায়তেও আছে। এই জিনিসগুলো তোমরা একটু পরে রাখবা, যে কারণ এইগুলো থেকে অনেক সময় আসতে পারে। এটা দেখো তোমার সাউথে আসছে কত 16-17 সেশনে। এরপরে মানুষের লোহিত রক্তকণিকা কোন ধরনের? উত্তল, দ্বিউত্তল, সমতল, দ্বিঅবতল। কোনটা মানুষের লোহিত রক্তকণিকা? এই যে দেখবা, যদি তুমি দেখো লোহিত রক্তকণিকাটা হচ্ছে এই যে এইরকম। এটার আনসার তাহলে কি হবে? মানে তুমি যদি লোহিত রক্তকণিকাটা একটা দেখবো তুমি রাউন্ড শেপ না, তুমি যদি সাইড ভিউ করো, অর্থাৎ তুমি সাইড থেকে যদি দেখো, তাহলে তোমার আসবে এইরকম শেপ। এইরকম শেপ হলে এটা হবে, এটা কি? দ্বিঅবতল। কারণ এই যে দেখো দুই পাশে অবতল, এই যে নিচের যে অংশটুকু আছে এটা অবতল, অর্থাৎ দুই পাশে অবতল, জন্য এটার নাম হচ্ছে দ্বিঅবতল। অর্থাৎ তোমার মিল্ক ক্যান্ডি চকলেট দেখছো না ছোটবেলায়? মিল্ক ক্যান্ডি চকলেটের এক পাশটা একটু নিচা থাকে, ওই রকম। ঠিক আছে, এটা হবে কেমন? দ্বিঅবতল। আচ্ছা, বাউ 15-16 আসছে। মানব দেহে রক্তের শতকরা কত ভাগ রক্তরস? মানব দেহে রক্তের শতকরা কত ভাগ রক্তরস? কে বলতে পারবা? মানব দেহের রক্তের শতকরা 55% হচ্ছে রক্তরস, আর 45% হচ্ছে তোমার রক্তকণিকা। আর মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ কত? হ্যাঁ, ডি অবতলের প্রশ্ন শেষ। এখন যাও তোমরা, মানুষের রক্তের পিএইচ কত দেখি। এই প্রশ্ন তোমরা বেসিক সেন্স খাটাইয়া কে দিতে পারে? মানুষের রক্তে শতকরা কত ভাগ রক্তরস? এটা 55 হবে, সি আমি বলে দিছি। বাট পরের প্রশ্নটা আমি দেখি বেসিক সেন্স কে খাটাইতে পারে? বেসিক সেন্স কে খাটাইতে পারে দেখি, বলো। মানুষের রক্তের পিএইচ, হ্যাঁ একজনে বলতেছে 7.45। ওইটা একটা রেঞ্জের মধ্যে রে ভাই, 7.35 থেকে 7.45, এটা হচ্ছে রেঞ্জ। আর এভারেজ যেটা আছে 7.4। বাট
অন্য অন্য বইয়ে, এইটা হচ্ছে তোমাদের গাজী আজমল স্যারের বই, বাট অন্য কোনো বই থেকে তোমার প্রশ্ন হইলো যেটা গাজী আজমল স্যারের বইতে নাই, অন্য কোনো বই থেকে, তাহলে তুমি রেঞ্জটা খুঁজে বের করবা কিভাবে? দেখো তোমরা জানো যে রক্ত ঈষৎ ক্ষারীয়, ক্ষারের পিএইচ কত? 7-এর উপরে, ক্ষারের পিএইচ কত? 7-এর উপরে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা জানো। এখানে রেঞ্জটা দেখো 6 থেকে 6.3, 7-এর নিচে, এটাও 7-এর নিচে, 6.4 থেকে 6.7, এটাও কাটা, 7-এর নিচে এইগুলা। এইটা একটা দেখো 7-এর নিচে আর একটা 7-এর উপরে, তার মানে এটাও কাটা, কারণ রক্ত কখনো অ্যাসিডিক হবে না, হালকা অ্যাসিডিক হবে না, তাহলে তোমার যে রোগটা হবে সেটা অ্যাসিডোসিস, অর্থাৎ রক্তে পিএইচ অ্যাসিডিক হয়ে যাওয়া, পিএইচ এর মান কমে যাবে, যেটা তোমার শরীরের জন্য হুমকি স্বরূপ, এমনকি মৃত্যু পর্যন্ত হইতে পারে অ্যাসিডোসিসের ফলে, ঠিক আছে? সো এটাও হবে না। এখন দেখো এটা রেঞ্জের মধ্যে কোনটা আছে? একমাত্র রেঞ্জের মধ্যে এইটা আছে, আনসার হবে ডি। এরকম এরকম কি কোশ্চেন করতে পারে, সো এই জিনিসটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে? কারণ প্রশ্ন অনেক সময় তোমার আনসারের মধ্যে নাও হইতে পারে, আনসারটা তোমার মানে তোমার পরিচিত আনসার নাও হইতে পারে, বাট এইরকম বেসিক সেন্স থেকে তোমার আসতে পারে, যে অনেক সময় এই বেসিক সেন্স থেকে প্রশ্ন করে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কত? 7 আপ, অর্থাৎ ই। কে জানি বললো 7 আপের কথা? 7 আপই তো খাইতে মন চাইতেছে এখন। আচ্ছা, কোন কোষটি অ্যান্টিবডি উৎপন্ন করে? বলো, কোন কোষটি অ্যান্টিবডি উৎপন্ন করে? এটা তোমরা একটু আগেও পড়ছো, শুরুতেই পড়াইলাম। এটা কোনটা? লিম্ফোসাইট হবে, ঠিক আছে? আর ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? অর্থাৎ ডান ভেন্ট্রিকল যেটা আছে, নিলয় মা ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল বা ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? পালমোনারি ধমনীতে, পালমোনারি শিরাতে, বাম নিলয়ে, অ্যাওয়ার্টাতে। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলছিলাম ভাইয়া, যেগুলো হচ্ছে মানে হৃৎপিণ্ড থেকে যারা বের করে নিয়ে যায় রক্ত, তারা হচ্ছে তোমার ধমনী, আর যারা হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে, অর্থাৎ হৃৎপিণ্ডে যাদের মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে, তারা হচ্ছে শিরা। তাহলে ডান নিলয়, অর্থাৎ ধরো তোমার হৃৎপিণ্ড যদি এইরকম হয়, এইটা থেকে একটা, এটা থেকে একটা, এই যে দেখো তোমার এইটা হচ্ছে মূলত ডান পাশ, অর্থাৎ আমার এই পাশে হচ্ছে ডান পাশ, আমার হৃৎপিণ্ডের ডান পাশ থেকে যেটা বের হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ডান পাশ, এই ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল থেকে যেটা বের হয়, এটা কোথায় নিয়ে যায় রক্ত? এটা নিয়ে যায় হচ্ছে তোমার ফুসফুসের মধ্যে। তার মানে এটা কি ধরনের রক্ত নিয়ে যায় বলছিলাম? এটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে যায়। কে নিয়ে যায়? পালমোনারি ধমনী। কারণ এই যে এটা হৃৎপিণ্ড থেকে বের হইছে, যে বের হয় রক্ত নিয়ে, সেই কি করে? সে ধমনী রূপে পরিচিত, যে হৃৎপিণ্ড থেকে রক্ত বের করে। আর হৃৎপিণ্ড থেকে বের করে কোথায় নিয়ে যায়? ফুসফুসে। তাই নাম কি? যেহেতু রক্ত হৃৎপিণ্ড থেকে বের করে তাই ধমনী, আর যেহেতু ফুসফুসে নিয়ে যায় তাই পালমোনারি ধমনী। আর এই পালমোনারি ধমনী একমাত্র ব্যতিক্রম ধমনী যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ক্লিয়ার? এটার আনসার তাহলে কোনটা হবে? এ হবে। কোনটি শ্বেত রক্তকণিকার কাজ নয়? জীবাণু ভক্ষণ করে ধ্বংস করা, অ্যান্টিবডি সৃষ্টি করে, রোগ প্রতিরোধ করে, রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে, হিস্টামিন সৃষ্টি করে। অ্যান্টিবডি সৃষ্টি করে শ্বেতকণিকা, হিস্টামিন সৃষ্টি করে শ্বেতকণিকা, শ্বেতকণিকার মধ্যে হিস্টামিন ও হেপারিন ক্ষরণ করে কোনটা? বেজোফিল, ঠিক আছে? তারপরে যে তোমার অ্যান্টিবডি সৃষ্টি করে হচ্ছে নিউট্রোফিল থেকে অ্যান্টিবডি তৈরি হয়, তারপরে তৈরি হয় তোমার। এখন দেখো, জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে, এটাও করে। আর রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে, এটা কে করে? এটা হচ্ছে তোমার অনুচক্রিকা তৈরি করে। বুঝতে পারছো? এটা কি? অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে রক্তনালীর সংকোচন ঘটায়। কিসের মাধ্যমে? সেরোটোনিন ক্ষরণ করে। ওই যে সেরোটোনিন ক্ষরণ করে রক্তনালীর সংকোচন ঘটিয়ে দ্রুত রক্তপাত হ্রাস করে, ঠিক আছে? এই কাজটা কে করে? এটা কে কাজ করে বলতো? এটা হচ্ছে এটা অনুচক্রিয়া কাজ করে। অনুচক্রিয়া কি করে? সেরোটোনিন ক্ষরণ করে এবং রক্তনালীর সংকোচন ঘটিয়ে দ্রুত রক্তপাত হ্রাস করে। মানবদেহে রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহে রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত? মানবদেহে রক্তের যে তাপমাত্রাটা, সেটাই আমাদের বডি টেম্পারেচার হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। তো এটার যে রেঞ্জটা, সেটা হচ্ছে 36 থেকে 38। শরীরের কোনো একটি অংশ যদি কেটে যায়, সেই অংশটাতে রক্তটা কিন্তু প্রথমে জমাট বাঁধে, তাই না? রক্তটা যে জমাট বাঁধলো, যেমন এই যে আমি অ্যাক্সিডেন্ট যখন করছিলাম, আমার হাতের এই সম্পূর্ণ অংশটা কেটে গেছে, মানে এই অংশটুকু অনেকটুকু ছিলে গেছে। তো যখন আমি ডাক্তারের কাছে যাই, মানে আমাদের যে বাকরিবি যে মেডিকেল সেন্টারটা আছে, হেলথ কেয়ারে যাই, তো হেলথ কেয়ারে যাওয়ার পরে তারা কি বলছে যে
আমার ওইখানে ব্যান্ডেজ করে জানাই, বলে খুলে রাখতে হবে। তো আমি তো তখন বলতেছি এই মানে আমার হাত প্রচুর জ্বলতেছে, আমি বলতেছি কিভাবে খুলে রাখবো? তো তারা বলতেছে যে এইখানে সিরাম জমা হবে, মানে এখানে সিরাম জমা হবে। সিরাম না, মূলত ওইখানে তোমার যে এটা আছে অনুচক্রিকাটা যে আছে, রক্তটারে জমাট বাঁধায় দিবে। এই রক্তটা জমাট বাঁধার পরে আমি পরে হাতের উপর দেখতেছিলাম কি যে আমার হাতের মানে ওই ছবিটা আমি তোমাদের দেখাইতে পারতাম প্র্যাকটিক্যাল মানে বোঝানোর জন্য আর কি, জিনিসটা যে সিরাম কোন জিনিস, কিন্তু মনে হয়েছে না এটা সেন্সিটিভ জিনিস। তো ওইখানে কি হয়েছে দেখি কি রক্ত জমাট বাঁধার পরে ওইখান থেকে হলদে বর্ণের এক ধরনের পদার্থ জলীয় অংশ বেরোয় আসতেছে। এই জলীয় অংশটা যে বেরোয় আসতেছে ওইটাই হচ্ছে তোমার মূলত সিরাম, অর্থাৎ জমাট বাঁধা রক্ত থেকে যে জলীয় অংশটা বেরোয় আসে সেটা হচ্ছে সিরাম। আর রক্তের মধ্যে যে তরল অংশটা সেটা হচ্ছে রক্তরস। কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটি দুইটি লোব বিশিষ্ট? নিউট্রোফিল, ইউসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। এইটা যদিও গতানুগতিক ধারার বাইরের প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো খুবই কম আসে, না আসার চান্স একটু বেশি। ঠিক আছে, দেখি এটা কে আনসার করতে পারে। কে আনসার করতে পারে দেখি, কে আনসার করবা বলো। কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটি দুই খণ্ড বিশিষ্ট? নিউক্লিয়াস দুই লোব বিশিষ্ট কোনটার? রাজসাবা, হ্যাঁ। আচ্ছা, কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটি দুই খণ্ড বিশিষ্ট? এটা কিন্তু বিগত ধারার প্রশ্ন অনুসারে তোমাদের হয় নাই, ঠিক আছে? সো ওই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এই টাইপের প্রশ্নগুলো সচরাচর হয় না। বাট তুমি এটা দেখো 13-14 সেশনে হয়েছে, অনেক আগে, বাট এটা আসার চান্স খুবই কম। তো এটার জন্য তুমি জাস্ট এই প্রশ্নটাই পড়তে পারো, কারণ এই টাইপের জিনিসগুলো তুমি মাথায় রাখতে গেলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভুলে যাইতে পারো। সো এইটা আহামরি গুরুত্বপূর্ণ না, বাট এটা কেন দেওয়া হয়েছে এখানে যে তুমি এই জিনিসটা যেন মানে প্রশ্ন ব্যাংকে যেটা আছে ওইটা যেন তুমি মুখস্থ করে রাখতে পারো। প্রশ্ন ব্যাংক থেকে আসলে যেন প্রশ্ন রিপিট হইলে যেন তুমি ভুল না করো, ঠিক আছে? এটা ইউসিনোফিল হবে। প্রশ্ন রিপিট হইলে সাবধান, ভুল করা যাবে না। ও গ্রুপের দাতা কোন গ্রুপের গ্রহিতাকে রক্ত দিতে পারে? ও রক্ত গ্রুপের দাতা কোন গ্রুপের গ্রহিতাকে রক্ত দিতে পারে? এ, বি, এবি, ও, সবগুলি। কোনটা? আনসার হবে সবগুলোকে। ও রক্ত গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারে? যেহেতু ও হচ্ছে সার্বজনীন দাতা, তাই ও কাকে দিতে পারবে? সবাইকে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমার হাতের ফোনটা যে ফোনে কিন্তু ওই যে হুট করে অফ হয়ে গেছে, তো তার জন্য আমার কমেন্ট তোমাদের পিছনে যায় দেখতে হইতেছে। আমি কিন্তু হাতে ফোন নাই, সো কেউ আবার আমারে গালি টালি দিও না আবার। এই এত বিয়ে নিয়ে কিসের আলাপ হচ্ছে? বিয়ে নিয়ে আলাপ বাদ দাও, বুঝতে পারছো? সবগুলি হবে আনসার। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয় বলো তো? হৃৎপিণ্ডের প্রসারণ, দেখো হৃৎপিণ্ডের প্রসারণ মানে কি? বড় হওয়া। আর সিস্টোল আর ডায়াস্টোল, হৃৎপিণ্ডের স্পন্দনকে একত্রে বলা হয় সিস্টোল ডায়াস্টোল। এখন দেখো প্রসারণ, প্রসারণ মানে কি? বড় হওয়া। ডায়াস্টোল শব্দটা বড়, তাই আনসার হবে ডায়াস্টোল। আর হৃৎপিণ্ডের সংকোচন, সংকোচন মানে ছোট হওয়া। সিস্টোল শব্দটা ছোট, তাই হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল। কোন রক্ত গ্রুপ বহনকারীকে সার্বজনীন দাতা বলা হয়ে থাকে? এই যে দেখো ঘুরে ফিরে একই টাইপের প্রশ্ন। ও ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। ও ব্লাড গ্রুপকে কি বলা হয়ে থাকে? সার্বজনীন দাতা, এটা মাথায় রাখবা। আর রক্ত থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়। মানব দেহের রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে কোন রক্তকণিকা? হিমোগ্লোবিন, শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা। হিমোগ্লোবিন তো না, হিমোগ্লোবিন তো তোমার লোহিত রক্তকণিকার একটা অংশ। রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে কোনটা? শ্বেতকণিকা। আর আরএনএ থাকে কোথায়? নিউক্লিয়াসে, রাইবোজোমে, সাইটোপ্লাজমে, ক্রোমোজোমে। দেখো আর আরএনএ, এই যে আর আরএনএ, এই আর মানেই হচ্ছে তোমার
রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ এর অবস্থানটা কোথায় থাকবে ভাইয়ারা? রাইবোজোমাল আরএনএ এর অবস্থান অবশ্যই তোমার রাইবোজোমের মধ্যেই থাকবে, ঠিক আছে। রাইবোজোমাল আরএনএ পূর্ণতা ইসলাম কমেন্ট করছে বি 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 আয়রা ঐশী ভাইয়া দেখেন না কেন? আরে আমার হাতে ফোন নাই, আমি দেখবো কিভাবে বলো? আমার হাতে তো ফোন নাই, কারণ ফোন তো চার্জ অফ হয়ে গেছে, বুঝতে পারছো? আমার ফোনে একটু সমস্যা হচ্ছে, ওই যে ওই দিন পানি ঢুকছে তো ফোনের মধ্যে, যার জন্য একটু সমস্যা হচ্ছে। আর আমি আসলে গরিব মানুষ ভাই, ফোন নতুন ফোন কেনার জন্য আপাতত পকেটে টাকা নাই, যার জন্য ওই ফোনই চালাইতে হইতেছে, খুব কষ্টে আছি ফোনটা নিয়ে, হুট করে অফ হয়ে যায়। আরএনএ আর আরএনএ থাকে কোথায়? রাইবোজোমে। আনসারটা হবে রাইবোজোম। মানবদেহের ধমনীতন্ত্র শুরু হয় বাম নিলয় থেকে, ডান অলিন্দ থেকে, বাম অলিন্দ থেকে ডান নিলয় থেকে। কোনটা থেকে বলো? মানবদেহের ধমনীতন্ত্র বাম নিলয় থেকে, ডান অলিন্দ থেকে, বাম অলিন্দ থেকে, ডান নিলয় থেকে। ওই যে তোমাদের সিস্টেমিক যে অ্যাওয়ার্টাটা আছে, সিস্টেমিক অ্যাওয়ার্টা হৃৎপিণ্ডের যে অংশ থেকে বের হয়ে যায়, সিস্টেমিক অ্যাওয়ার্টাই মূলত সমগ্র দেহে রক্ত পরিবহন করে নিয়ে যায়। মানে এই সিস্টেমিক অ্যাওয়ার্টা থেকে, অ্যাওয়ার্টা হৃৎপিণ্ড থেকে রক্তটা বের করে নিয়ে যায়। সিস্টেমিক অ্যাওয়ার্টা হৃৎপিণ্ড থেকে রক্ত বের করে নেওয়া যায়। এরপরে এই সিস্টেমিক অ্যাওয়ার্টা হচ্ছে মূলত মহাধমনী। সিস্টেমিক অ্যাওয়ার্টাটাকে বলা হয় মহাধমনী। এই মহাধমনী থেকে বিভিন্ন ছোট ছোট ধমনী সৃষ্টি হয়। কোনোটা তোমার ইয়েতে নিয়ে যাইতেছে দেহের বিভিন্ন অংশে, কোনোটা হাতে নিতেছে, কোনোটা পায়ে নিতেছে, কোনোটা তোমার দেহের বিভিন্ন অর্গানগুলো যে আছে এই অর্গানের চারপাশে বা অঙ্গগুলার চারপাশে নিয়ে যাইতেছে। তাহলে ধমনীতন্ত্র শুরু হয়েছে কই থেকে? সিস্টেমিক মহাধমনী বা সিস্টেমিক অ্যাওয়ার্টা থেকে, অর্থাৎ ফুসফুসীয় মহাধমনী বা সিস্টেমিক অ্যাওয়ার্টা। সিস্টেমিক অ্যাওয়ার্টা থেকে যে শুরু হয়েছে, এই সিস্টেমিক অ্যাওয়ার্টা মূলত কোন অংশে আছে? হৃৎপিণ্ডের। এই যে এটা যদি হয় বাম পাশ, বাম পাশের এটা হচ্ছে নিলয় না অলিন্দ? নিলয় না অলিন্দ? নিচের অংশটা এটা আনসার হবে বাম নিলয় থেকে, ঠিক আছে। এটার আনসার কোনটা হবে? বাম নিলয় থেকে। এ সাইম সরকার ফাহিম অলরেডি আনসার করে দিছে। আরে না, রাইট ভেন্ট্রিকল না, বাম ভেন্ট্রিকল। বাম ভেন্ট্রিকল থেকে। ডান ভেন্ট্রিকল থেকে তোমার ফুসফুসীয় ধমনী তৈরি হয়েছে। ফুসফুসীয় ধমনী বা পালমোনারি যে ধমনীটা আছে ওইটা হয়েছে তোমার ডান ভেন্ট্রিকল থেকে। এই যে ডান পাশ থেকে, এই ডান পাশ থেকে তৈরি হয়েছে তোমার ফুসফুসীয় ধমনী। আর বাম ভেন্ট্রিকল যেটা আছে বা বাম নিলয় যেটা আছে এইটা থেকে তৈরি হয়েছে তোমার ধমনী তন্ত্র। অর্থাৎ ধমনী তন্ত্র জিনিসটা কি? ধমনী তন্ত্রটা হচ্ছে তোমার ওই যে সিস্টেমিক অ্যাওয়ার্টা থেকে যেটা তৈরি হয়েছে সেটা। সিস্টেমিক অ্যাওয়ার্টা বের হয়েছে মূলত তোমার বাম পাশ থেকে। কি থেকে? বাম নিলয় থেকে বা বাম ভেন্ট্রিকল থেকে। এটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। কারো কোনো সমস্যা থাকলে পরে ডিসকাশন গ্রুপে এটা দিও, যদি কারো কোনো তারপরে বুঝতে সমস্যা থাকে, যেহেতু আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, মানব শিশু জন্মের সময় কয়টা অস্থি থাকে বলো তো? মানব শিশু জন্মের সময় কয়টা অস্থি থাকে? এটা এগ্রিক উৎসব 20-21 আসছিল আমার বেলায়। মানব শিশু জন্মের সময় কয়টি অস্থি থাকে? এটা তোমরা যে এখন পড়তেছো, এখন তো তোমাদের এই গাজী আজমল স্যারের বইয়ে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ওইটা আনসার বাম নিলয় হবে। আচ্ছা, মানব শিশু জন্মের সময় কয়টা অস্থি থাকে? এটা আমাদের বেলা আসছিল, তখন কিন্তু এটা আমাদের বইয়ে ছিল না, এটা আজমল স্যারের বইয়ে ছিল না, এটা ছিল হচ্ছে তোমার স্যারের বই। আয়রা ঐশী অলরেডি কমেন্ট করছে, এটা ছিল তখন হচ্ছে তোমাদের ওই কি বলে আজমল স্যারের বইয়ের সাথে আমরা আরেকটা বই পড়তাম, ওই বইয়ের মধ্যে ছিল এই আনসারটা। এটা হবে কোনটা? 300টি। অবস্থান অনুযায়ী কশেরুকার সংখ্যা কত প্রকার বলো তো? অবস্থান অনুযায়ী কশেরুকা কয় প্রকার? কশেরুকা কয় প্রকার অবস্থান অনুযায়ী? হ্যাঁ, 300টি। কশেরুকার সংখ্যা কয় প্রকার বলো তো? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্কিজিয়াল, ঠিক আছে। অর্থাৎ কত প্রকার অবস্থান অনুযায়ী কশেরুকার সংখ্যা হচ্ছে 5, মানে কশেরুকা প্রায় 5 প্রকার। অবস্থান অনুযায়ী কশেরুকা কয় প্রকার? 5 প্রকার। এই জিনিসটা মাথায় রাখবা। এটার আনসার হবে কোনটা? সি হবে, ঠিক আছে। ইনকাস কিসের অংশ?
পিনা, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। পিনা কিসের অংশ বলো তো? পিনা কিসের অংশ? হ্যাঁ, অলরেডি কে আনসার করলো, এটা নামটা দেখতে পারলাম না, চলে গেল। যাই হোক, পিনা হচ্ছে ইনকাস হচ্ছে মধ্যকর্ণের অংশ। ইনকাস কিসের অংশ? ইনকাস হচ্ছে মধ্যকর্ণের অংশ। মধ্যকর্ণের কয়টা অংশ থাকে? 3টা, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে? আর স্টেপিস হচ্ছে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র হাড়। এই জিনিসটা মাথায় রাখবা যে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোনটা? স্টেপিস। আর স্টেপিস যে অস্থির সাথে মানে যে পেশি দ্বারা সংযুক্ত থাকে, এই পেশিটা হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্র পেশি, যার নাম হচ্ছে স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস। এই স্টেপিডিয়াস অস্থি দ্বারা স্টেপিডিয়াস এই পেশিটা দ্বারা স্টেপিস সংযুক্ত থাকে। এইটার সাথে রিলেট করা পর আর কি। তো মধ্যকর্ণের অংশ কি কি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আর এই স্টেপিস এর মধ্যে একটা পেশি থাকে যার নাম হচ্ছে স্টেপিডিয়াস। আর স্টেপিস হচ্ছে মানবদের ক্ষুদ্র অস্থি। তো প্রশ্ন কিন্তু ওইটা থেকে হইতে পারে যে মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি কোনটা। আচ্ছা, আশা করি পারবা সবাই। ঠিক আছে? হাতের কবজি কোন অস্থি দ্বারা গঠিত? কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, হিউমেরাস। হাতের কবজি কোন অস্থি দ্বারা গঠিত? হাতের কবজি কোন অস্থি দ্বারা গঠিত রে ভাই? বলো বলো বলো। এই তোমরা কি উল্টাপাল্টা কমেন্ট করতেছো এগুলা? দ্রুত বলো, হাতের কবজি কোন অস্থি দ্বারা গঠিত? কে জানি বললো রে? মেটাকার্পাল। মেটাকার্পাল হাতে থাকলে ঢেল দেওয়া দরকার ওরে। এটা কার্পাল অস্থি হবে। ঠিক আছে? হাতের কবজি কার্পাল অস্থি দ্বারা গঠিত, এটা মাথায় রাখবা। আর পায়ের যে গোড়ালিটা আছে ওইখানে টার্সাল অস্থি থাকে, টার্সাল বোন। পায়ে থাকে টার্সাল আর হাতে থাকে কার্পাল। ঠিক আছে? গ্লেনয়েড গহ্বরের মাথা আটকানো থাকে কোথায়? গ্লেনয়েড গহ্বরের মাথা আটকানো থাকে কার মাথা আটকানো থাকে? গ্লেনয়েড গহ্বরে। গ্লেনয়েড গহ্বরে কার মাথা আটকানো থাকে? হিউমেরাসের, রেডিও আলনার, ফিমারের, ম্যানোব্রিয়ামের। হিউমেরাসের মস্তক আটকানো থাকে। গ্লেনয়েড গহ্বরে আটকানো থাকে কার মস্তক? হিউমেরাসের মস্তক আটকানো থাকে। তারপরে তোমাদের একটা কাহিনী বলি। বাকৃবিতে একটা জিনিস আছে জানা হচ্ছে ক্যারি। বুঝছো? ক্যারি। যারা দেখা যায় পরীক্ষায় পাশ করতে পারে না তাদের আমরা বলি মানে ক্যারি খাইছে আর কি, ওই সাবজেক্টে ক্যারি নিচ্ছে সে বা ক্যারি পাইছে। তো এই ক্যারি পাইলে কি করতে হয়? পরের বছর আবার এক্সাম দিতে হয়। তো অ্যানাটমি ভর্তি মানে অ্যানাটমি পরীক্ষা যখন চলতেছে, অ্যানাটমি ভাইবার মধ্যে আমরা গেছি। তো ভাইবার মধ্যে স্যার প্রশ্ন করছে, আমার পাশে যে ভাইটা রয়েছে ওই ভাইটা হচ্ছে ক্যারি খাওয়া ভাই। ইভেন উনি ক্যারি খাইছে, তাও উনি কত বছরের মানে ধরো যে উনার বয়স দেখে আমার মনে হচ্ছিল যে আমার চাচার ইমিডিয়েট জুনিয়র, মানে উনার বয়স আমার চাইতে 5-6 বছরের বড়। উনি প্রায় অ্যানাটমি পরীক্ষা আমার সাথে যেবার দিচ্ছে ওইবার দিয়ে 5 বার উনি অ্যানাটমি পরীক্ষা দিতেছে। 5 বার না 6 বার পরীক্ষা দিতেছে। ওইবার লাস্ট। ওইবার যদি উনি ডিগ্রি না নিতে পারে তাহলে ক্যাম্পাস ওনার সার্টিফিকেট দিবে না। তো এরকম অবস্থা। এত বছর বলে সে পরীক্ষা দিতেছে, প্রতি বছর আসে ক্যারি খেয়ে চলে যায়, সারা তারা পাস করাইতে পারে না। অথচ কোর্স কিন্তু আমাদের 4 বছরের। সে ভেটেরিনারিতে না, আমার সাবজেক্টে 4 বছর মানে 4.5 বছর লাগে আর কি, ইন্টার্নি সহ। এইদিকে ভাই মাস্টার্সে ভর্তি হইতে পারতেছে না শুধু এই সাবজেক্টের জন্য। মানে এই 2-3টা সাবজেক্টে তার ক্যারি রয়েছে, যার মধ্যে অ্যানাটমি হচ্ছে একটা। তো ভাইরে যখন প্রশ্ন করছে যে এটা কি, তো ভাই তো বলছে যে এটা হচ্ছে, তো ভাইরে যখন এটা তুলছে যে এই সেম প্রশ্নটা গ্লেনয়েড গহ্বরে কোনটার মস্তক বা কোনটার হেড আটকানো থাকে, যে কি আটকানো থাকে। তো ভাই বলতেছে কি ফিমারের যে হেড, তখন তো আমরা বাংলায় পড়ি না, মস্তক বলি না, ডিরেক্ট বলি যে মানে ইংরেজিতে। তো সেই ভাই বলতেছে কি ফিমারের হেড আটকানো থাকে, মানে কি থাকে? ফিমার যুক্ত থাকে। কার মাধ্যমে? এই গ্লেনয়েড গহ্বরে। তো স্যার পরে বলতেছে তাহলে অ্যাসিটাবুলামে কোনটা সংযুক্ত থাকে? ভাই কয় যে হিউমেরাস। কয় তুমি বলো হিউমেরাস আর ফিমার কোনটা? তখন ভাই বলতেছে কি হিউমেরাস হচ্ছে পিছনের পায়ের অংশ, মানে গরুর ক্ষেত্রে পিছনের পায়ের অংশ, আর ফিমার হচ্ছে সামনের পায়ের অংশ। সাইড থেকে আমি হাসতেও পারতাছি না, এ বলতে পারছি না যে বেটা মুরব্বী আমার চাইতে
কত সিনিয়র, সেই প্রশ্ন ভুল করে যাচ্ছে। কারণ গরুর ক্ষেত্রে সামনের পা মানে সামনের পা যেটা আমরা হাত হিসেবে ধরি ওইটারে বলি হিউমেরাস, আর পিছনের পা হচ্ছে ফিমার। তো ফিমারের মস্তক থাকে অ্যাসিটাবুলামে, আর হিউমেরাসের মস্তক থাকে আটকানো গ্লেনয়েড গহ্বরে। সো এই টাইপের প্রশ্ন কিন্তু কেউ ভুল করো না। বিশেষ করে যারা চান্স পাবা অ্যানাটমি পড়তে গেলে কেউ জানি ভাই ভাইবাতে এই প্রশ্নটা ভুল করো না, ভাইরে খুব অপমান করছিল এবার। এখন যদি থাকতো তাহলে আমি বলতাম মুরব্বি মুরব্বি এরকম, বুঝছো? এটা হিউমেরাসের মস্তক আটকানো থাকে, ঠিক আছে? কোথায়? বা হিউমেরাসের মাথা আটকানো থাকে কোথায়? গ্লেনয়েড গহ্বরে। মধ্যকর্ণের হাড়গুলো যে পর্যায়ক্রমে অবস্থিত, কোন পর্যায়ক্রমে? মধ্যকর্ণের হাড়গুলো ইনকাস মেলিয়াস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস, ইনকাস স্টেপিস মেলিয়াস, মেলিয়াস স্টেপিস ইনকাস। কোনটা? এটা আনসার হবে বি, মেলিয়াস ইনকাস স্টেপিস। এইগুলাও দেখছো প্রশ্ন আসে, মেলিয়াস ইনকাস স্টেপিস। এটা কিন্তু সিবাসুতে আসছে, আবার আসতে পারে, অস্বাভাবিক কিছু না। সৈয়দ দানিজ না কি জানি তুমি প্রশ্ন করতে চাইলা, করো। এটা আনসার হবে কি? আমি পাশ থেকে তখন বলবো কেমনে, তখন তো এই ডায়লগের প্রচলনই আসে নাই যে মুরব্বি মুরব্বি, তখন তো বলা যায় না এটা, বুঝছো? মেলিয়াস ইনকাস স্টেপিস এটা কিন্তু সিবাসুতে আসছিল, দেখো ভাইয়ারা। সো 18-19 সেশনে আসছিল। সো এবার আহামরি ক্ষতি নাই, মানে আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। সো এই জিনিসটা মাথায় রাখবা। বাইসেপস কোন ধরনের পেশি? বাইসেপস কোন ধরনের পেশি? আরে আমি কমেন্ট দেখতে পারতেছি না, আমি কি করব বলো? আচ্ছা দাঁড়াও, কমেন্ট আমি মানে আরেকটা ফোন দেখে আনতে পারি কিনা। আনসার করতে হবে, বাইসেপস কোন ধরনের পেশি? আচ্ছা, অনেকে আনসার করছে বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা, বাইসেপস কোন ধরনের পেশি? ফ্লেক্সর পেশি। আচ্ছা, ঠেলা গাড়িতে মাল পরিবহন কোন শ্রেণীর লিভার? ঠেলা গাড়িতে মাল পরিবহন কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ। তোমাদের বলছিলাম যে ঠেলা গাড়ি 2 অর্ডার, যেটা ঠেলা গাড়ি, এটা 2টা আলাদা শব্দ ভাগ করা যায়। তার মানে এটা কি? এটা হচ্ছে তোমার দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, ওই যে দানিজ না কি জানি ও যেন কি প্রশ্ন করতে চাইলো ভাইয়া, করো তো। তরুণাস্থির আবরণকে কি বলা হয়? তরুণাস্থির আবরণকে কি বলা হয়? অস্থির আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। তরুণাস্থির আবরণকে কি বলা হয়? হ্যাঁ, পেরিকন্ড্রিয়াম। এটা কি? এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আর অস্থির আবরণ হচ্ছে পেরিঅস্টিয়াম। ও ড্যানিয়াল, ড্যানিয়াল, সৈয়দ দানিয়াল না ড্যানিয়াল? আচ্ছা, এখন তুমি বলো কি বলতে চাইলা। নাম ভুল হইতেই পারে, এখন আমি কি করব বলো। আচ্ছা, কোন অস্থিটি করটিকার অংশ নয়? কে বলতে পারবো? অক্সিপিটাল, স্ফেনয়েড, প্যালেটাইন, এথময়েড। হ্যাঁ, কোন অস্থিটি করটিকার অংশ নয়? এটা হচ্ছে প্যালেটাইন অস্থি, ঠিক আছে? প্যালেটাইন অস্থি কিসের অংশ নয়? করটিকার অংশ নয়।
এই জিনিসটা মাথায় রাখবা সবাই, ঠিক আছে? ভৌমার প্যালেটাইন এগুলো হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, আর এই যে এগুলো হচ্ছে করটিকার বা মস্তিষ্কের যে অস্থিগুলো আছে ওইগুলা। মানব দেহে পায়ের সবচাইতে বড় অস্থি কোনটা? মানব দেহে পায়ের সবচাইতে বড় অস্থি কোনটা? এটা হচ্ছে ফিমার। আচ্ছা, না পড়ে কিভাবে এগ্রিতে চান্স পাওয়া যায়? অনেক সহজ। না পড়ে এগ্রিতে চান্স পাওয়া যায় যদি ভিসি তোমার পরিচিত হয়, তাহলে মানে ভিসি যদি ধরো যে ভিসি হচ্ছে কি বলবো খুব পরিচিত কেউ হইলে তাইলে, তাছাড়া না। হ্যাঁ ডি ফুয়াদ। পরের প্রশ্নে চলে যাই আমরা। কোন ধরনের যোজক কলা অস্থিবন্ধনী তৈরিতে সহযোগিতা করে? কোন ধরনের যোজক কলা অস্থিবন্ধনী তৈরিতে সহযোগিতা করে, এটা কে বলতে পারবা? দেখি কোন ধরনের যোজক কলা অস্থিবন্ধনী তৈরিতে সহযোগিতা করতে পারে? কেউ বলতে পারবা এটা? না, কোশ্চেন ফাঁস হবে না এবার। কোশ্চেন এবার ফাঁস হওয়ার চান্স খুবই কম। কোন ধরনের যোজক কলা অস্থিবন্ধনী তৈরিতে সহযোগিতা করে? এটা হচ্ছে ইয়োলো ফাইব্রাস টিস্যু, যেটা আছে এই ইয়োলো ফাইব্রাস টিস্যু অস্থিবন্ধনী। অস্থিবন্ধনী এটা ইয়োলো ফাইব্রাস টিস্যু, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা সবাই। একজন ভুল করছে, ওর নাম হচ্ছে অরুণিকা আরা। আপু তোমার এটা হোয়াইট ফাইব্রাস হবে না, এটা ইয়োলো ফাইব্রাস টিস্যু হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা, এটা যেন ভুল না হয়। কারণ এই টাইপের প্রশ্নগুলো যারা পারবা, কারণ এগুলো কিন্তু সচরাচর এই টাইপের প্রশ্নগুলো আসে না, তো বাই এনি চান্স এগুলো আসলো, তাহলে কিন্তু তোমরা মানে যে পারবে এই প্রশ্নের আনসারটা সে কিন্তু 1 মার্কস বেশি পাবে। কারণ সচরাচর এই টাইপের প্রশ্ন আসলে পোলাপানে সচরাচর পারবে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। আর এইগুলা কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হইলে তাহলে আসতে পারে। হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি দেখা যায় বলো তো? এটা আমরা কি পড়াইছিলাম? ক্যালসিফাইড তরুণাস্থি। ক্যালসিফাইড, এটা মাথায় রাখবা। দেহের প্রায় শতকরা কত ভাগ ক্যালসিয়াম অস্থিতে জমা থাকে? দেহের শতকরা কত ভাগ ক্যালসিয়াম অস্থিতে জমানো থাকে? দেহের শতকরা কত ভাগ ক্যালসিয়াম অস্থিতে জমানো থাকে? এটা আমার ভার্সিটিতে যে আমি পরীক্ষা দিয়ে কয়েকদিন আগে আসছিল আমার ইয়েতে, যে একটা অস্থির মধ্যে কি পরিমাণ মিনারেলস আছে, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসে। ভিসির আইডি আমার কাছে আছে, বাকৃবির ভিসির আইডি। আমার এই সেমিস্টারের কোর্স টিচার ছিল, যে লাস্ট যে সেমিস্টার, ওনার লাস্ট 8 তারিখে ক্লাস কইরা আমি 12 তারিখে এই পরীক্ষা দিতে বসছি। 12 তারিখে পরীক্ষা দিতে বসছি, স্যার এই যে এর মাঝখানে ভিসি নিয়োগ পেয়ে গেছে। কারো আইডি লাগলে বইলো, দিয়ে দিবনি। এটা দেহের শতকরা কত ভাগ ক্যালসিয়াম অস্থিতে জমানো থাকে? 97% ক্যালসিয়াম অস্থিতে জমানো থাকে। কঙ্কাল তন্ত্রের কাজ নয় কোনটি? দেহ কাঠামো গঠন, রক্ষণাবেক্ষণ, চলাচল, বজ্র নিষ্কাশন। কোনটা? এটা বজ্র নিষ্কাশন হবে, ঠিক আছে? ডি। মানব দেহের মেরুদণ্ড কয়টি কশেরুকা দিয়ে গঠিত? মানব দেহের মেরুদণ্ড কয়টি কশেরুকা দিয়ে গঠিত? এটা কে বলতে পারবে? মানব দেহের মেরুদণ্ড কয়টি কশেরুকা দিয়ে গঠিত? মানব দেহের মেরুদণ্ড কয়টি কশেরুকা দিয়ে গঠিত? কেউ বলতে পারবা?
মানব দেহের, হ্যাঁ অলরেডি একজন আনসার দিছে, ওর নাম হচ্ছে রুমাইশা রেশমি, পূর্ণতা আয়রা, তারপর মার্জিয়া তাসনিম মেঘলা, পরিণত 26টি। পরিণত বলি নাই ভাইয়া, এখানে বলছে মানব দেহের মেরুদণ্ড কয়টি অশ্বরুকা দিয়ে গঠিত, যেহেতু এখানে পরিণত অবস্থার কথা বলা হয় নাই। সো আর অপশনেও দেখো 26টা যদি বলতো, তাহলে অপশনে 26টা দিলে বলতো যে পরিণত মানব দেহের পরিণত অবস্থায় মেরুদণ্ড কয়টি কশেরুকা নিয়ে গঠিত। এটা পরিণত যেহেতু বলে নাই, তার মানে এটা আনসার হবে 33টা। যদি পরিণত বলতো তাহলে 26টা। ঠিক আছে, এটা মেয়েরা পারবে। বিউটি বোন কোনটিকে বলা হয়, এইটা নিয়ে মেয়েরা অনেক সচেতন থাকে, বুঝছো। বিসির মেয়ে আছে মনে হয়, ছেলেও আছে সম্ভবত, সব আমাদের সাথে বড়, বুঝছস, আর কেউ দেশে থাকে না রে। এটা দেখি মেয়েরা এটা নিয়ে খুব সচেতন থাকে, বিউটি বোন। কিন্তু বিউটি বোনের নাম যদি না পারে তাহলে আর কি বলবো বলো। এটা নিয়ে মেয়েরা খুবই সচেতন বিউটি বোন নিয়ে। দেখি কে পারে। এই রাজসাবা, তুমি এত আনসার দিতাছো কেন? তুমি তো পারোই, তুমি তো অনেকবারই আনসার দিলা দেখলাম। আবার রাজসাবা আনসার দিছে, এটা ক্ল্যাভিকল হবে। ঠিক আছে, বলছি ভাইয়া। মানুষের মেরুদণ্ডের অ্যাটলাস ও অ্যাক্সিসের মধ্যবর্তী সচল সন্ধিকে কি বলা হয়ে থাকে? পিভট, হিজ, তারপর সাইনোকন্ড্রোসিস, সিমফাইসিস। কোনটা? মানুষের মেরুদণ্ডের অ্যাটলাস ও অ্যাক্সিসের মধ্যবর্তী সচল সন্ধিকে কি বলা হয়ে থাকে? হ্যাঁ, ক্ল্যাভিকল, বিউটি বোন, কলার বোন। মেঘলা আবার মানে আরো ভালো আনসার দিচ্ছে, কলার বোনও বলা হয়ে থাকে এটাকে। হ্যাঁ, মানুষের মেরুদণ্ডের অ্যাটলাস ও অ্যাক্সিসের মধ্যবর্তী সচল সন্ধির নাম হচ্ছে তোমার কি? পিভট। ঠিক আছে, এটা মাথায় রাখবা। গ্লেনয়েড গহ্বর থাকে কোথায়? পশ্চাৎ পদে, অগ্রপদে, শ্রোণী চক্রে, আদর্শ কশেরুকায়। কোথায় থাকে? গ্লেনয়েড গহ্বর থাকে অগ্রপদে। অগ্রপদ বলতে তোমার যে জিনিসটা বুঝাইছে যে ধরো কৃষি ইউনিভার্সিটির প্রশ্ন, তো কৃষি ইউনিভার্সিটিতে তো অ্যানাটমি পড়ানো হয়, গরু ছাগলের অ্যানাটমি পড়ানো হয়, মানুষের অ্যানাটমি একটু কম পড়ানো হয়। যেটা ম্যাক্সিমাম পড়ানো হয় সেটা হচ্ছে গরু, ছাগল বা ঘোড়া যে আছে এদের অ্যানাটমিটা। তো এখানে অগ্রপদ মানে কি? সামনের পা, যেটা আর কি অগ্রপদ, সামনের পা বা দেহের ওপরের অংশ। মানুষের ক্ষেত্রে দেহের ওপরের অংশ হচ্ছে অগ্রপদ। তো এটা মাথায় রাখবা, অগ্রপদ। ঠিক আছে। মধ্যকর্ণের অস্থি সংখ্যা কয়টি? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তিনটা অস্থি আছে। মধ্যকর্ণের অস্থি সংখ্যা হচ্ছে 3টা, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তরুণাস্থির অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? তরুণাস্থি যখন অস্থিতে পরিণত হয় সেই প্রক্রিয়ার নাম কি বলতো? তরুণাস্থির অস্থিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? বিসির বাসা বেগম রোকেয়া হলের পাশে ব্রহ্মপুত্রের পারে। যা পোলাপান লোকেশন দিয়া দিলাম, তুমি তো মিয়া চিনোই না। কে বলছে বেগম রোকেয়া হলের পাশে বিসির বাসভবন? বিসির বাসভবন ওইটা হচ্ছে সুলতানা রাজিয়া হলের পাশে। ওই মোড়ের নাম হচ্ছে হতাশার মোড়, বুঝছো। আর বিসি স্যারের বাসভবন মূলত ক্যাম্পাসে 2টা। ওইটা হচ্ছে অফিসিয়াল বাসভবন, আরেকটা আছে যেটা টিচার্স কোয়ার্টারের ভিতরে। ওই গাছ থেকে আমরা যে আম পাইরা নিয়ে আসি, ওই গাছের আম অনেক মজার, বুঝছো। বিসি স্যার যখন থাকে না, বিসি স্যার যখন ঢাকায় থাকে, চিনে না বলতেছে বিসি স্যারের বাসা। আর বিসি স্যারের যে মেইন বাড়ি, মানে তার নিজস্ব যে বাড়ি সম্পত্তি দেওয়া গড়ছে, সেটা আলাদা জায়গায়, ওইটা ক্যাম্পাসের একটু বাইরে।
হ্যাঁ, এটা অসিফিকেশন, অর্থাৎ তোমার অস্থিতে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে অসিফিকেশন, ঠিক আছে। আর ক্যালসিয়াম যে জমা হওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ক্যালসিফিকেশন। এটা কিন্তু অনেকে ভাবতে পারো ক্যালসিফিকেশন হবে না অসিফিকেশন। প্রথম অপশনে ক্যালসিফিকেশন দেখে অনেকে দাগায় দিতে পারো, বাট প্রথম অপশনে ক্যালসিফিকেশন দেখে কেউ দাগায়ও না। ক্যালসিফিকেশন আনসার হবে না, হবে অসিফিকেশন, ঠিক আছে। মানব দেহের কোনটি উপাঙ্গিক কঙ্কালের অংশ নয়? স্টারনাম, স্ক্যাপুলা, পিউবিস, ফিউমারেস। ফিউমেরাস, হিউমেরাস রে লেখছে ফিউমেরাস, ওই ভুলে একটুই হয়ে গেছে। হ্যাঁ, সবার আনসার হয়েছে স্টারনাম। উপাঙ্গিক কঙ্কালের অংশ নয় কোনটা? স্টারনাম। এখন আর কেউ আম পারতে যাবি না রে তোরা, কারণ আছে আমাদের বেলায় তখন ছাত্রলীগ ছিল। ছাত্রলীগের ভাইরা কি করতো, রাত শুক্রবার শনি মানে বৃহস্পতিবার রাত আর শুক্রবার রাত, পবিত্র বৃহস্পতিবার রাতে প্রতিবার বের করে তো, প্রতি সপ্তাহে বের করে আমরা পুরা ক্যাম্পাস ঘুরতাম। ভোর ফজর আজানের আগে আমরা কোনোদিন রুমে ঘুমাইতে পারতাম না, আমাদের নিয়ে যাই মানে বাইর করে দিত, সবাই মিলে ঘুরতাম। পুরা হলের ফার্স্ট ইয়ারে যারা ছিলাম সবাই ঘুরতাম, আম পারতাম, নারকেল পারতাম, তো এগুলাই ছিল কাজ। পড়ালেখা বাদে ফার্স্ট ইয়ারে সবকিছু হইতো ক্যাম্পাসে, খালি পড়ালেখাটাই হইতো না। এটাই হচ্ছিল ফার্স্ট ইয়ারের কাহিনী, বুঝছস? তো তোমাদের এবার তো পাবা না জিনিসটা, তাই ওইভাবে যদি বন্ধুদের সাথে মিল মহব্বত না থাকে তাহলে কেউ পারতে যাবা না। আমরা যে কাজগুলা করছি, আর যে চান্স পাবা সে আমার সাথে দেখা করে কোন জায়গা দিয়ে কোন দিয়া যাইতে হয়, কোন জিনিস পারার জন্য যাইতে হয়, কোথায় কোন জিনিস পাবা আমার কাছে জিজ্ঞেস করে আমি বইলা দিবনি, আমার কাছে জিজ্ঞেস করো। ওরে ফুয়াদ মন্ডল, মজা ছিল। গেস্ট রুমে নিয়ে ইচ্ছা মতো থাপড়াইতো, যা মন চাই করতো। সিঙ্গেল রুমে নিত যখন, ডার্ক রুমে নিত যখন, অনেক ভয়াবহ অভিজ্ঞতা আছে। এরপরে বের করে দিত হল থেকে, ঘুরতাম, তখন মজা ওইটা, তাই না? পরীক্ষার আগের রাতে যখন শোডাউনে নিয়ে যাবো, 4-5 ঘন্টা বসায় রাখবো এক জায়গাতে, একটা সভাপতি একটা ভাষণ দিব, সভাপতি ক্রিকেট খেলা একটা শট দিব, এটা দেখার জন্য 4-5 ঘন্টা বসায় রাখতো, তখন মজা বাইরে হইতো এক একজনের। বাট তারপরে গণরুমে একসাথে অনেকে ছিলাম, তো এটা মজা পাওয়া যায় যে একসাথে অনেকে ছিলাম। সকালবেলা ওইটা দেখতাম আমার জুতা নাই, আরেকজন নিয়ে গেছে, 2 পায়ে 2 জুতা পরে বের হইছি। আবার আরেকজনে বেল্ট নিয়ে গেছে, গ্রুপে মেসেজ দিতাম, কে আমার বেল্ট নিছস দিয়া যা, আমার ক্লাস আছে। এইগুলো নিয়ে মজা হইতো অনেক। বাট এগুলো মজার, কিছু স্মৃতি থাকে মজার, বাট খারাপ স্মৃতি আছে অনেক। সো ওইগুলা না বলি, এখন আর এইসব র্যাগিং নাই। মানে হলের ভিতরে যে ইন্টারনাল জিনিসগুলা, একটা কথা বলি, র্যাগিং সব জায়গাতেই আছে, বাট কম বেশি। কিন্তু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আর কৃষি বিশ্ববিদ্যালয়, এই 2 বিশ্ববিদ্যালয়ে র্যাগিং খুব বাজেভাবে চলে হলের ভিতরে, যেটা হলের বাইরে কখনোই যায় না। কারণ কি জানো? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, এদের ভিতরে তোমার সাংবাদিক সমিতি স্ট্রং অনেক, কারণ আমাদের সাংবাদিকতা ডিপার্টমেন্ট আছে। আমাদের টেকনিক্যাল ভার্সিটিগুলোতে তো সাংবাদিকতা ডিপার্টমেন্ট নাই, তাই টেকনিক্যাল ভার্সিটিগুলা খুবই মানে র্যাগিং চললেও এই জিনিসগুলো কখনো ভাইরাল হয় না। এই জিনিসগুলো খুবই মানে বাজে অবস্থা চলতো ক্যাম্পাসে। সো আশা করি এই বছর থেকে আর কোনো কিছু থাকবে না। তো তোমরা উঠো, এই জিনিসটা মানে একদিকে ভালো আছে আবার খারাপ আছে, যে নিজের লেভেল মেটদের সাথে যদি ভালো সম্পর্ক না হয় তাহলে এই যে মজাগুলো করতে পারবে না। বাট ক্যাম্পাস মূলত পড়ালেখার জন্য, যেটা তোমরা করতে পারবে এখন থেকে। ওটা মাকাল ফল বলি আমরা। জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে কি বলা হয় বলতো? জীবের মৃত্যুর জন্য দায়ী জিন হচ্ছে, এটা কোনটা? লিথাল জিন। এখন তো জুনিয়র হয়ে সিনিয়রের র্যাক দেয় বলতে ওই রকম, যে বর্তমানে যারা দেখা গেছে গেস্ট রুমে যে সিনিয়ররাই করতো, তো সেই সিনিয়রে যদি পায় তাইলে যে ই করে। আমার এই যে সিনিয়ররা মারছে, এখন আমি যদি চাইলেই তারা আমি ই করতে পারবো, তারা আমি ক্যাম্পাসের ভিতরে অপমান করতে পারবো। বাট ওই মেন্টালিটি থাকে না। এখন সিনিয়র হয়েছি না, ধর 3rd ইয়ারে পড়ি, ক্যাম্পাসে আসি আর মানে অনার্সে আসি আর 1 বছর, কারণ আমার সিনিয়রে তো অপমান করে লাভ নেই, মারছেই শেষ। সবকিছুতে একটু ই করতে হয়, মানে মাঝে মধ্যে একটু সফট হইতে হয়। দরকার কি এখন? আমারে মারছে মানে সুযোগ পাই আমিও মেরা দিলাম, তাই তারা আমার মধ্যে পার্থক্যটা থাকলো কই, তাই না? আমি বেয়াদবিও করি নাই, কোনো সিনিয়রের সাথেও করি নাই। এখনো দেখা হলে আমি সিনিয়রদের সাথে কথা বলি, তারা কিন্তু হলে থাকে না, এখন হল থেকে বের করে দিচ্ছে, তারপর আমি কথা বলি যে ভাই এরকম। যাই হোক, ওইগুলো পরে বলবো নি, চান্স পাও সবাই। তারপরে লিথাল জিন, লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটি? রাতকানা, অন্ধত্ব, বর্ণান্ধতা, ক্ষীণদৃষ্টি।
রাতকানা এটা লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য, আচ্ছা লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটি? রাতকানা লিঙ্গ বিজড়িত, বর্ণান্ধতা, ক্ষীণদৃষ্টি, অন্ধত্ব। এই অন্ধত্ব হচ্ছে লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয়, ঠিক আছে? আর বাকিগুলা তোমার হচ্ছে লিঙ্গ বিজড়িত, এই জিনিসটা মাথায় রাখো, অন্ধত্ব নয়। এক্সটিংক্ট স্পেসিস বলতে কি বোঝায়? বিলুপ্ত প্রজাতি, অতি বিপন্ন প্রজাতি, বিপন্ন প্রজাতি, বিপদগ্রস্ত প্রজাতি। বিলুপ্ত, অতি বিপন্ন, বিপন্ন, বিপদগ্রস্ত। এক্সটিংক্ট হ্যাঁ, এক্সটিংক্ট যেটা হচ্ছে, এক্সটিংক্ট স্পেসিস হচ্ছে যেটা আর তোমার মানে পৃথিবীতে এক্সিস্ট করতেছে না, অর্থাৎ যেটা বিলুপ্ত হয়ে গেছে সেইটা, ঠিক আছে? এক্সটিংক্ট হচ্ছে যেটা পৃথিবীতে আর এক্সিস্ট করতেছে না, হ্যাঁ বিলুপ্ত হবে এটা, অর্থাৎ পৃথিবীতে যেটা এক্সিস্ট করতেছে না, অর্থাৎ যে প্রজাতিটা নাই পৃথিবীতে, সেটাই হচ্ছে এক্সটিংক্ট স্পেসিস, অর্থাৎ বিলুপ্ত প্রজাতি। প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত কত? প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত কত? প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত কত? বড় আপুর আর এক দেয় না, বড় আপুরা ভাইদের বিচার দিত, ভাইয়ের আর এক দিত। 13:3। আমাদের এক বন্ধু খাইছিল, বড় আপুরে পটাইতে যায়, সিনিয়র আপুরে পটাইতে গেছে, আপু বিচার দিচ্ছে, এক খাইছে। হ্যাঁ, এটা 13:3 হবে। অনেকে আনসার করছে। আচ্ছা চলো পরেরটাই চলে যাই স্লাইডে। প্রকট এপিস্টেসিসের ফিনোটাইপিক অনুপাত কত? এই যে পড়াইলাম 13:3। নিচের কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই? কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নেই? এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন আছে, বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন আছে। এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন হচ্ছে এ, বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন হচ্ছে বি। ও ব্লাড গ্রুপে অ্যান্টিজেন কি নেই? নেই, বাট অ্যান্টিবডি আছে। আর এ বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন আছে। কি অ্যান্টিজেন? এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন, দুই ধরনের অ্যান্টিজেন আছে, বাট কোনো অ্যান্টিবডি নেই। তাই আনসার হবে কোনটা? সি। ঠিক আছে। লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? হিমোফিলিয়া, তারপরে হচ্ছে তোমার অস্টিওপোরোসিস, জন্মগত ইকথিওসিস, থ্যালাসেমিয়া। লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? হিমোফিলিয়া, অস্টিওপোরোসিস, জন্মগত ইকথিওসিস, থ্যালাসেমিয়া। এটা কোনটা বলো, কেউ বলতে পারবা? রাবির মতো লুচ্চা স্যার বাউতে আছে, অলরেডি একটা স্যারের নামে অভিযোগ উঠছে, অলরেডি একজন স্যারের নামে অভিযোগ উঠছে, বুঝতে পারছো? এটা অস্টিওপোরোসিস হবে। অস্টিওপোরোসিস হচ্ছে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাবে মানুষের হাড়ে যে হয়, হাড় ছিদ্র ছিদ্র হয়ে যায়, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। ঠিক আছে, এটা লিথাল জিনের প্রভাবে হয় না, এটা ভিটামিন বা ক্যালসিয়ামের অভাবে, ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাবে হয়। এটা হচ্ছে অস্টিওপোরোসিস হবে আনসার। কততম ক্রোমোজোমের জটিলতার জন্য ডাউন সিনড্রোম শিশুর জন্ম হয়? এইটা তোমাদের বইয়ে ওইভাবে দেওয়া নাই, এটা হচ্ছে মানে পুরনো বইগুলোতে ছিল বা অন্য কোনো রাইটারের বই থেকে দিছে, এটা আমাদের পড়া, মানে এটা অনার্স লেভেলে আমরা পড়ছি এই জিনিসটা। কততম ক্রোমোজোমের জটিলতার জন্য ডাউন সিনড্রোম রোগ হয়? এটা শিশুর মানে রোগ হয় ডাউন সিনড্রোম। এটা কততম ক্রোমোজোম? এটা হচ্ছে 21 নাম্বার ক্রোমোজোমের জন্য। ঠিক আছে, এটার আনসার হবে সি, 21 নাম্বার ক্রোমোজোমের জন্য। এটা একটু মুখস্থ করে নিও তোমরা, দরকার পড়লে আলাদা করে রাখবা। ঠিক আছে, কারো কোনো সমস্যা থাকলে বইলো। কততম ক্রোমোজোমের জটিলতার জন্য ডাউন সিনড্রোম হয়? 21 নাম্বার ক্রোমোজোমে। অপত্য বংশের জীবের সাথে পিতামাতার যে কোনো বৈশিষ্ট্যের ক্রসকে কি বলা হয়? এটার নাম হচ্ছে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস হচ্ছে কোনটা? শুধু পিতৃয় বংশীয় যদি করা হয় সেটা হচ্ছে টেস্ট ক্রস। শুধু পিতার সাথে যদি করানো হয়
অপত্য বংশের জীবের সাথে যদি শুধু শুধু পিতার করানো হয় সেটা হচ্ছে টেস্ট ক্রস, আর যদি পিতা বা মাতা যে কারোর সাথে করানো হইলো সেটা হচ্ছে তোমার ব্যাক ক্রস। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এই ব্যাক ক্রস আর টেস্ট ক্রসের মধ্যে পার্থক্যটা তোমরা যেন পারো ভাই, এটা যেন ভুল না হয়। অর্থাৎ যে কারোর সাথে করানো হইলে সেটা হচ্ছে ব্যাক ক্রস, আর শুধু পিতার সাথে করানো হলে সেটা হচ্ছে টেস্ট ক্রস। মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত কত? মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত কোনটি? অর্থাৎ মেন্ডেলের যে সূত্র অনুসারে ফিনোটাইপিক অনুপাত হওয়ার কথা কত, এটা হচ্ছে 9:3:3:1। হ্যাঁ, আমি এইচ ফ্যাকাল্টির, এটা 9:3:3:1 হবে। আচ্ছা, অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদানকারী জিনকে কি বলা হয় বলো তো? অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধাদানকারী জিনকে কি বলা হয়? একটা জিন যখন অপর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে সেটা নাম হচ্ছে তোমার এপিস্ট্যাটিক জিন। কি জিন? এপিস্ট্যাটিক জিন, এটা মাথায় রাখবা, এপিস্ট্যাটিক জিন। মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হবে? মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে, F1 এ না, F2 তে, F2 তে কত হওয়ার কথা বলো তো? প্রথম সূত্র অনুযায়ী F2 তে কত হওয়ার কথা? দেখো, এই অপশন দেখে যদি তোমরা পড়ো তাও তোমাদের মিলতে, এই যে 1:3:1 তা হবে না, 1:2:1 বললে তাও মানা যাইতো, তাও কিন্তু না, এইগুলো তো হবেই না। প্রথম সূত্র অনুযায়ী কত হবে বলো তো? 3:1 হবে। প্রথম সূত্র অনুযায়ী কত হবে? 3:1 হবে। ঠিক আছে, এই এ বলছে কে রে? ও, ওইটা আগেরটার আনসার মনে হয় এ বলছে, এটা 3:1 হবে। আচ্ছা, কোনটি মানব দেহে পাওয়া যায় না? কোনটি মানব দেহে পাওয়া যায় না? চুল, নখ, হোমোডন্ট দাঁত, আর হচ্ছে তোমার কোনটা? স্যাক্রাম। কোনটা? আচ্ছা, কোনটি মানব দেহে পাওয়া যায় না? চুল, নখ, হোমোডন্ট দাঁত আর স্যাক্রাম। কোনটা? হ্যাঁ, এটা হোমোডন্ট দাঁত হবে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে ওই আব্দুল আলিম স্যারের বইয়ে দেওয়া আছে আর কি, এটা ইয়ের মধ্যে নাই, মানে গাজী আজমল স্যারের বইয়ে নাই হোমোডন্ট দাঁত সম্বন্ধে। তো দেখো, 3টি জিন একই হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করলে জিন ত্রয়কে কি বলা হয়? 3টি জিন একই হোমোলোগাস ক্রোমোজোমে অবস্থান করতেছে, তাহলে জিন 3টাকে কি বলবা? এপিস্ট্যাটিক, অ্যালিলস, তারপরে হচ্ছে লিঙ্কড জিন, মাল্টিপল অ্যালিল। কোনটা? আনসার হবে আয়রা ঐশী অলরেডি আনসার করে দিছে, মাকসুদা কানন মৈত্রী আনসার করছে মাল্টিপল অ্যালিলস। ঠিক আছে, আনসারটা লিঙ্কড জিন না ভাইরা, লিঙ্কড জিন কেউ কেউ সি বলতেছো, সি না, লিঙ্কড জিন হচ্ছে অন্যটা, লিঙ্কড জিন অন্যরকম, আলাদা, এটা মাল্টিপল অ্যালিল। অর্থাৎ অ্যালিল যদি মানে ক্রোমোজোমে 3টি জিন যদি অবস্থান করে, একসাথে যদি 2টা জিন অবস্থান করে যে এটা, তাহলে এটা হচ্ছে মানে জিন অলওয়েজ জোড়ায় জোড়ায় অবস্থান করে, নিয়মটা হচ্ছে এরকম। কিন্তু যদি জোড়ার অধিক থাকে তাহলে সেটার আমরা বলি হচ্ছে মাল্টিপল অ্যালিল। লিথাল জিনের ক্ষেত্রে F2 ফিনোটাইপিক অনুপাত কোনটি? 2:1, 3:1, 3:2, 1:1। কোনটা? এটা আনসার হবে 2:1। এটা হচ্ছে লিথাল জিনের ক্ষেত্রে। ঠিক আছে, 2:1 হবে। হ্যাঁ, অলরেডি অনেকেই আনসার করছে, সাদিয়া ইসলাম, নুসরাত জাহান আনসার করছে মাল্টিপল অ্যালিল। আচ্ছা, ফসিল শব্দটি কোন ভাষা হতে উৎপত্তি হয়েছে? এই ফসিল শব্দটা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক, ল্যাটিন,
জার্মান, ইংলিশ। কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে? ফসিল শব্দটা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে কে বলতে পারবা বলো? ফসিল কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে? হ্যাঁ, অনেকেই বলতেছে। আচ্ছা, ইশরাত জাহানের নাম বললাম। আচ্ছা, এটা হচ্ছে ল্যাটিন। দেখো, জেনেটিক শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? মেন্ডেল, লিনিয়াস, বেটসন, হার্বে। কে জেনেটিক শব্দটি কে প্রথম প্রবর্তন করে বলো? জেনেটিক শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন? উইলিয়াম বেটসন। উইলিয়াম বেটসন, ঠিক আছে। পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে, মতবাদটি কার? এই টাইপের মতবাদ কে দিছে? ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল, প্যাভলভ। কে দিছে বলো? পরিবেশের পরিবর্তন ঘটলে জীবের স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে, এইটা কে বলছে? দেখি কে আনসার দেয়। হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছে অলরেডি, ল্যামার্ক। ঠিক আছে, এটা হচ্ছে আনসার, ল্যামার্ক। এপিস্টেসিসের কারণে মেন্ডেলের সূত্রের অনুপাত কত হয়? এপিস্টেসিসের কারণে মেন্ডেলের সূত্রের অনুপাত কত হবে? এপিস্টেসিসের কারণে মেন্ডেলের সূত্রের অনুপাত কত হবে? 9:7। আর এখানে দেখো আনসার দুইটা দেওয়া আছে। একটা হচ্ছে এপিস্টেসিসে দুই প্রকারের এপিস্টেসিস আছে, একটা হচ্ছে প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এইটার দুইটার অনুপাত দুই রকম হবে, একটা 9:7, একটা 3:3। যেহেতু উল্লেখ করে দেয় না যে প্রকট এপিস্টেসিস নাকি তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তাই আমরা কি করব, এটা দুইটাই আপাতত আনসার হিসেবে ধরবো। বাট যদি প্রশ্নে থাকে কখনো যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের জন্য আলাদা হবে আর প্রকট এপিস্টেসিসের জন্য আলাদা হবে অনুপাত, যেহেতু দুইটার কোনোটাই উল্লেখ করে নাই, শুধু বলছে এপিস্টেসিস, তাই আনসার আমরা দুইটাই গ্রহণ করব, বি আর ডি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার তোমরা। এই প্রশ্নের আনসার 21 নিয়ে 21 কিন্তু দুইটা আনসার হইতে পারে। কোনটি জিনবাহিত রোগ নয়? বর্ণান্ধতা, যক্ষা, ব্রেস্ট ক্যান্সার, হাম। কোনটি জিনবাহিত রোগ নয়? বর্ণান্ধতা, যক্ষা, ব্রেস্ট ক্যান্সার আর হাম। কোনটা? না, ব্রেস্ট ক্যান্সার এটা কিন্তু পিতামাতা থেকে আসতে পারে। হাম যেটা, হামও পিতামাতা থেকে আসতে পারে। বর্ণান্ধতাও জিনবাহিত রোগ, ঠিক আছে। বাট যক্ষা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ব্যাকটেরিয়ার ইনফেকশনের ফলে তোমার এই রোগটা হইতে পারে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া জনিত রোগ, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার আনসার, হাম না। হামও তোমার জিনবাহিত রোগ, হাম তোমার জেনেটিক্যালি পিতামাতা থেকে আসতে পারে। আর ব্রেস্ট ক্যান্সার মাতা থেকে সন্তানের মধ্যে আসতে পারে, এটাও একটা চান্স আছে। বাট যক্ষার কোনো চান্স নাই। যক্ষা হচ্ছে অলওয়েজ এটা ব্যাকটেরিয়া দ্বারা হয়। ভাবতেই থাকবা। লাভিবা তাহসিন বলতেছে ভাবতেছিলাম। হ্যাঁ, তাইলে বি হবে। এগুলা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আবার অনেকে বলতেছে বর্ণান্ধতা, ভাই বর্ণান্ধতা তো জিনবাহিত রোগ, এটা তোমাদের পড়ানোই হয়েছে, তাই না? ল অফ সেগ্রিগেশন সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? গ্রেগর জোহান মেন্ডেল। ল অফ সেগ্রিগেশন, ঠিক আছে।
মেন্ডেলের যে দুইটা সূত্র দিছে ওই দুইটা ল অফ সেগ্রিগেশন, তার মধ্যে একটা, এটা কি গ্রেগর জোহান মেন্ডেল দিছে। আচ্ছা, লাস্ট স্লাইড আজকের। আচ্ছা, অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটাইপিক অনুপাত কোনটি? অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটাইপিক অনুপাত কত? অসম্পূর্ণ যে প্রকটতাটা আছে, অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটাইপিক অনুপাত নরমালি হওয়ার কথা কত? 3:1 হওয়ার কথা, সেটা পরিবর্তিত হয়ে যায় 1:2:1। এইটা কে বংশগতিবিদ্যার জনক? হেভারল্যান্ডেট, মর্গান, গ্রেগর জোহান মেন্ডেল, স্ট্রাসবার্গার। কে বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের জনক কে? গ্রেগর জোহান মেন্ডেল। লিথাল জিনের প্রভাব দেখা যায় নিচের কোনটিতে? মৃত মুরগি, মানুষের ধনুষ্টঙ্কার, খোরা বাছুর, মানুষের হিমোফিলিয়া। লিথাল জিনের প্রভাব কোনটির মধ্যে দেখা যায়? কে বলতে পারবা লিথাল জিনের প্রভাব কোনটায় দেখা যায়? লিথাল জিনের প্রভাব, লিথাল জিনের প্রভাব কার মধ্যে দেখা যায় বলো? হ্যাঁ, হিমোফিলিয়া, মানুষের যে হিমোফিলিয়া হয় এটা লিথাল জিনের প্রভাবে হয়ে থাকে, ঠিক আছে। আর খোরা বাছুর দেখা যায় না, পাবিহীন বাছুর তৈরি হয়। লিথাল জিনের প্রভাবে খোরা বাছুর তৈরি হয় না, এই খোরা বাছুর না, পাবিহীন বাছুর তৈরি হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে। অনেকে আবার খোরা বাছুর দেখা এইটা আনসার দাগায়ও না। খোরা বাছুর লিথাল জিনের প্রভাবে হয় না, লিথাল জিনের প্রভাবে হয় পাবিহীন বাছুর, আর এটা হচ্ছে মানুষের হিমোফিলিয়া। এটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের উদাহরণ কোনটা? রাতকানা, মুখ বধিরতা, হিমোফিলিয়া, মায়োপিয়া। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। হ্যাঁ, অলরেডি ইশরাত জাহান আনসার করে দিছে বি, মুখ বধিরতা, অর্থাৎ যে অন্ধ হবে, মানে যে বধির হবে সে কানেও শুনবে না, আবার যদি কেউ কানে না শুনে তাহলে সে বধির হবে, ঠিক আছে। মানে সরি, যদি কেউ কানে না শুনে তাহলে সে বোবা হয়ে যাবে। মানে তোমার অর্থাৎ একটার জন্য আরেকটা, অর্থাৎ তুমি দেখবা যে বাংলা সিনেমাগুলোতে যে দেখায় বা নাটকে নায়িকা খুবই সুন্দরী কিন্তু নায়িকা কথা বলতে পারে না, কিন্তু কানে ঠিকই শুনে। অর্থাৎ বাঙালি সায়েন্সটারে পুরো বদলায় দিচ্ছে, বুঝছো? এরকম কখনো হবে না, এইরকম কখনোই হবে না। অলওয়েজ তোমার যে বোবা হবে সে একই সাথে মানে কালা হবে, অর্থাৎ সে কানে শুনতে পাবে না, বধির হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? লোকাস বলে। তাকে কি বলা হয়? লোকাস। কিসের গ্রামারটা আমার ঠিক নাই, বুঝতেছি না। আশিকুজ্জামান রাতুল, মেয়েরা বিচার দিছে একজন তোমার কাছে, দেখো কমেন্ট চেক করো। রায়হান ব্লক করতে বলতেছে একজন রে। আচ্ছা, ঘাতক জিন বা লিথাল, এই ঘাতক জিন বা লিথাল জিনের মেন্ডেলের প্রথম সূত্রের 3:1 ফিনোটাইপের অনুপাত পরিবর্তিত কোন অনুপাত হয় বলো তো? সবাই জানো কোনটা হয়? 2:1। এটা সবাই জানো। যে নিজ বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে কি বলা হয়? যে জিনটা অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তার নাম হচ্ছে এপিস্ট্যাটিক জিন। আর যে জিনটা বাধা পাইতেছে নিজে বৈশিষ্ট্য প্রকাশে তার নাম কি? তার নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এটা জানো সবাই, তার নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। যে জিন বাধা দেয় সে হচ্ছে এপিস্ট্যাটিক, আর যে বাধা পায় সে হচ্ছে হাইপোস্ট্যাটিক। মেন্ডেলের প্রথম সূত্রের নাম পৃথকীকরণ সূত্র, স্বাধীনভাবে বিন্যাসের সূত্র, হোমোজাইগাস সূত্র, হেটেরোজাইগাস সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি বলো? পৃথকীকরণ সূত্র না স্বাধীনভাবে বিন্যাসের সূত্র? এই দুইটার মধ্যে একটা হবে, হোমোজাইগাস না হেটেরোজাইগাস না। একটা হচ্ছে পৃথকীকরণ সূত্র, একটা স্বাধীনভাবে বিন্যাসের সূত্র। দেখি কে আনসার করতে পারে। আজকে লাস্ট প্রশ্ন। আবার কি হয়?
আচ্ছা, মোকারিমা আলম, তারপরে হচ্ছে অলরেডি আনসার করছে এ পিঙ্কিমণি মজুমদার। আচ্ছা ভাইয়ারা, তো তোমাদের যেহেতু হয়েছে, আজকে লাস্ট প্রশ্ন ছিল, এটা পূর্ণতাও আনসার করছে। এটার আনসার কোনটা হবে? এ হবে। একটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন আর একটা হচ্ছে ল অফ অ্যাব্রিভিয়েশন। ল অফ অ্যাব্রিভিয়েশন যেটা, এটা হচ্ছে তোমার স্বাধীনভাবে বিন্যাসের সূত্র, এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র না, আমার প্রথম সূত্র যেটা ল অফ সেগ্রিগেশন, এটাই হচ্ছে পৃথকীকরণ সূত্র। একটু আগেও তোমাদের পড়ানো হলো যে ল অফ সেগ্রিগেশন, এই সূত্রটা কে দিছে? এটা হচ্ছে মেন্ডেল। এই মেন্ডেলের প্রথম সূত্র, এটা হচ্ছে কি? পৃথকীকরণ সূত্র, ল অফ সেগ্রিগেশন। সো এই পর্যন্ত ছিল হচ্ছে আজকে তোমাদের 3টা চ্যাপ্টারের উপর আমার কোশ্চেন সলভ করানো। যা দেখলা ঘুরে ফিরে কিছু প্রশ্ন আসছে যেগুলো বারবার আসছে, এই টাইপের প্রশ্নগুলো তোমরা কোশ্চেন ব্যাংকেও দেখবা, এবং এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখবা ঘুরে ফিরে এইগুলা টপিক থেকে আসছে। আর তোমাদের এখন অনেকের দেখে মনে হইতেছে যে মানে মার্কস উঠতেছে না, বা অনেকের দেখতেছো পড়া মনে থাকে না, এগুলো নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। তোমরা ভালোভাবে পড়াটা কন্টিনিউ করে যাও। শেষে যায় দেখবা কি, যখন তোমরা পরীক্ষার প্রশ্নটা হাতে পাইছো, 4টা অপশন যখন দেখতেছো, এমনি মাথায় এসে পড়বে, তোমার মনে হইতেছে যে আমার তো এই উত্তরটা মনে পড়তেছে না, বাট তোমার এখন তো তুমি বই ছাড়া মুখস্থ করতেছো, কিন্তু যখন তুমি ওইখানে পাবা, প্রশ্নটা পাবা হাতে, পাওয়ার পর দেখবা 4টা অপশন দেখলে অটোমেটিক্যালি তখন তোমার ওই টার্মটা মনে আসবে। সো এখন আর কোনো নাই। আজকে তো এই পর্যন্তই থাকুক। তো এই পর্যন্তই থাকুক সবার। পৃথকীকরণ সূত্র, স্বাধীনভাবে বিন্যাসের সূত্র, 2টা। আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ডিসকাশন গ্রুপ আছে, দিতে পারো, ঠিক আছে? দেখি, এই যে আজকে যেগুলো পড়ানো হলো একদম শুরু থেকে, আজকে প্রায় তোমাদের 50-60টার মতো প্রশ্ন সলভ করানো হয়েছে। আশা করি তোমরা এগুলোই ভালোভাবে করবা, ঠিক আছে? সবাইর একটা ধন্যবাদ লিখে দেই ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। বিদায়।